আপনারা জানেন বিগত সময়কালে একটা অস্বাভাবিক অবস্থার মধ্যে দাঁড়িয়েও আমাদের পার্টি এবং গণসংগঠনগুলোর কাজ সেই কাজ পরিচালনা করা হচ্ছে। মাস তিনেকের পরে সেই কাজ আমরা কিছুটা পরিকল্পিতভাবে গতি সঞ্চার করবার উদ্যোগ গ্রহণ করেছি, কথা ঠিক, কিন্তু নূতন নূতন করে করোনা পরিস্থিতির যা অবস্থা দাঁড়াচ্ছে তাতে সবসময়ই একটা অনিশ্চয়তা সেটা কাজ করছে। সেই অনিশ্চয়তার ওপর দাঁড়িয়েই নূতন করে আমরা কীভাবে পার্টির অ্যাক্টিভিটিস বজায় রাখতে পারি সেইটার পরিকল্পনাও পার্টিতে গ্রহণ করা হচ্ছে। শুধু ওপর দিকে না, গতকাল আমরা জেলা মিটিংও করেছি, নিচের দিক পর্যন্ত, ব্রাঞ্চ লেভেল পর্যন্ত খানিকটা বয়স্ক অসুস্থ কমরেডদের অনুপস্থিতিকে মেনে নিয়েও আমাদের এই কাজে কমরেডদের থাকার একটা উদ্যোগ পার্টিতে গ্রহণ করা হয়েছে। জেলার সর্বত্র পরিস্থিতি একরকম না, সাধারণ একটা গতি আছে, আর তা বাদে স্পেসিফিক কিছু অঞ্চল সমস্যা এসব আছে। এর মধ্যে দাঁড়িয়েই আমরা একটা সাধারণ মডেল ঠিক করছি, কিন্তু সেখানকার বাস্তব পরিস্থিতি অনুযায়ী সেই মডেল অনুসরণ করতে গিয়ে ফর্মটা, কাজকর্মের ফর্ম অনেক সময় কিছু পার্থক্য ঘটছে, এটা মেনে নিয়েই আমাদের কাজ করতে হচ্ছে। অনিশ্চয়তা একটা কাজ করছে, বিশেষ করে আমাদের সাম্প্রতিক সময়ে আদৌ এই সভাটা আমরা করতে পারবো কিনা বা কিভাবে করতে পারবো সেসব প্রশ্নে শেষ মুহূর্ত পর্যন্ত কিছু অনিশ্চয়তা। তার মধ্যে দাঁড়িয়েই আমরা সাহসিকতার সাথে আমাদের এই ন্যূনতম কর্মসূচি আমরা গ্রহণ করেছি, কমরেডদের কাছে নোটিশ পাঠিয়েছি। আমরা অনুভব করেছি যে এই সময় দাঁড়িয়ে করোনার সাথে লড়াই যেমন করতে হচ্ছে সারা দেশের মানুষকে, তার সাথে আমাদেরও করোনার পরিস্থিতি, একই সময় দাঁড়িয়ে লকডাউন জনিত পরিস্থিতিতে যে অর্থনৈতিক সংকট, কর্মহীনতা, রুজি রোজগারের সংকট, সেটাকে মোকাবিলা করতে হচ্ছে। একই সাথে দাঁড়িয়ে লকডাউন থাকা সত্ত্বেও আমাদের দেশের শাসক শ্রেণী এবং তাদের পরিচালিত সরকার এই সুযোগে একটার পর একটা নতুন আক্রমণ, সেই আক্রমণ সানিয়া তুলতে কোনো কুণ্ঠা বোধ করছে না। তার ফলে অগ্রণী অংশকে নিয়েই আমাদের তাকে মোকাবিলা করবার জন্য কতকগুলো কম্পালশন, কতগুলো কাজ, যে কাজ আমরা কমিউনিস্ট পার্টি না করলে ভুল হবে, সেই কাজও আমাদের কন্টিনিউ করবার চেষ্টা করা হচ্ছে। এছাড়া গত 3-3.5 মাস ধরে কমরেডরা এলাকায় এলাকায় অজস্র ত্রাণ কার্য, মানুষের পাশে দাঁড়ানো, রক্তদান, মাস্ক, স্যানিটাইজার, কমিউনিটি কিচেন, এই সবের মধ্য থেকে একটা নূতন অংশের মানুষের কাছে আমরা পৌঁছতে পারছি এবং পারছি। সাম্প্রতিক সময় 10-12 বছর পরে এরকম মানুষ আমাদের কাছে আসছে যে মানুষ 10-12 বছরে আমরা তাদের কাছে পৌঁছতে পারি। সেই ভিত্তির উপর দাঁড়িয়ে সাধারণভাবে এটা প্রতিষ্ঠিত হচ্ছে জনমানসে, যারা রোজ আমাদের মতো রাজনীতি করেন না তাদের কাছেও এটা প্রতিভাত হয়েছে। এরা যে কাজ করছে, এই গণসংগঠনের কর্মীরা, অপেক্ষাকৃত তরুণতর কম বয়সী অংশ, তার সাথে বয়স্কদের মধ্যে থেকেও একটা বড় পার্টি সেন্স নিয়ে যারা তাদের দায়িত্ব নির্ধারণ করবার চেষ্টা করেছেন, সুস্থ বয়স হলে পরেও। আর অসুস্থ এবং বয়স্কদের আমরা কিছুটা রক্ষা করবার কর্মসূচি গ্রহণ করেছি। তাদের এই মুহূর্তে এক্সপোজ করা যাবে না, ভালনারেবল করা যাবে না, সেটা নিয়েই আমাদের দায়িত্ব নিয়ে কমরেডদের কাজ করতে হচ্ছে। আমাদের প্রমোদ দাশগুপ্ত ট্রাস্ট, এই ট্রাস্টের কথা আপনারা সবাই জানেন। আমাদের 10 সালের 13ই জুলাই কমরেড প্রমোদ দাশগুপ্তর জন্মদিন। আমাদের জন্মবার্ষিকী যদি বলেন তাহলে 110তম, জন্মদিবস হলে 111তম জন্মদিবস 13ই জুলাই অতিবাহিত হলো। আমরা চেষ্টা করছিলাম 13ই জুলাইতেই, নির্ধারিত দিনেই আমাদের এই কর্মসূচি করবার। আমরা আমাদের নেতৃবৃন্দের সাথে কথা বলেছিলাম, তার আগে আমরা বিষয়টা একটু ভাববার চেষ্টা করেছিলাম। সাম্প্রতিক সময়ে শুধু আগে উচ্চারিত যে আক্রমণ, যে অসুবিধা, সেগুলোর
কথা শুধু না, একই সময়কালে বিভাজন করবার রাজনীতি, কখনো সংখ্যালঘু ধর্মকে কেন্দ্র করে, কখনো রাজনীতিকে কেন্দ্র করে, কখনো সীমান্ত সংঘর্ষের প্রশ্নকে, সীমান্ত সমস্যাকে কেন্দ্র করে আমাদের দেশের শাসক শ্রেণী শুধু ঘটিয়ে গেছে তা না, তাকে ব্যবহার করে একটা ফ্যানাটিজম, একটা উন্মত্ততা এবং মিসগাইড করার চেষ্টা করছে ভারতবর্ষের মানুষকে। এবং এমন কতগুলো ভাবে তারা করছে, যেহেতু তাদের হাতে পুঁজির বড় শক্তি রয়েছে, মিডিয়ার বড় শক্তি রয়েছে, তাকে কেন্দ্র করে এমন এমন ভাবে কিছু কথা সামনে আনার চেষ্টা করছে, যে কথা এমনকি বামপন্থী অনুসারী অথবা আমাদের ক্যাডার বেজের মধ্যেও কোনো কোনো মানুষের মধ্যে আপাত দৃষ্টিতে তাৎক্ষণিক কিছু কনফিউশন বা কিছু সন্দেহ, সেই সন্দেহ তৈরির মতো বাতাবরণও তারা তৈরি করতে পারছে। একদিকে তো বিগত বেশ কিছুকাল সময় ধরে তথাকথিত জাতীয়তাবাদ, তথাকথিত দেশপ্রেমের প্রশ্ন, তথাকথিত এই যে প্রতিবেশী দেশগুলোর সাথে উত্তেজনা, তাকে ব্যবহার করেছে। ব্যবহার যেমন করেছে তাৎক্ষণিক লাভ ঘটানোর জন্য, কিন্তু বারে বারে ব্যবহৃত এই অস্ত্র ওদের ভোঁতা হতেও শুরু করেছে। বিগত নির্বাচনের প্রাক্কালে পুলওয়ামাকে কেন্দ্র করে যে ঘটনা তারা ঘটিয়েছে, সেই মুহূর্তের জন্য উগ্র জাতীয়তাবাদী অনেক মানুষ আক্রান্ত হয়েছে, ভোটেও তার রেজাল্ট এসছে। কিন্তু আজকে তারপর পোস্ট ফ্যাক্টো যা বোঝা যাচ্ছে, অনেক সাধারণ মানুষ বুঝতে পারছেন আমাদের কমিউনিস্টদের কথাগুলো, যে এরকম অনেক পুলওয়ামা, অনেক বালাকোট এ বারে বারে শাসক শ্রেণী অ্যাডাপ্ট করে, যাতে দেশের অভ্যন্তরে যে অর্থনৈতিক সংকট তারা গড়ে তুলছে, দেশের অভ্যন্তরে যে ভুল নীতি নিয়ে তারা চলছে, সেই নীতিগুলোর থেকে চোখ সরিয়ে নেবার জন্য সাধারণ মানুষের তাৎক্ষণিকতা দিয়ে তারা তাদের নিজেদের রক্ষা করবার চেষ্টা করে। যে মুহূর্তে এই অস্ত্র তাদের খানিকটা ভোতা হতেও শুরু করেছে, আবার সেই অস্ত্রেরও কিছু শক্তি এখনো থেকে গেছে, সে অবস্থায় চীনের সাথে সীমান্তের সাম্প্রতিক সমস্যাকে কেন্দ্র করে এই যে উদ্যোগ, অনেকগুলো বড় মিডিয়ার মধ্যেও একদিকে এইটা যেমন আছে, তেমনি কিছু বড় মিডিয়া, ইংরেজি মিডিয়া, তারা আসল ঘটনা এবং কতগুলো প্রশ্নও আবার দেশের সরকারের সামনে, দেশবাসীর সামনে, আমাদের সামনেও হাজির করেছে, যে প্রশ্নের উত্তর আমাদের দেশের সরকার এড়িয়ে গেছে, দিচ্ছে না। বামপন্থী কর্মীদের মধ্যেও, আন্দোলন সংগ্রামের মানুষের মধ্যেও অনেকগুলো প্রশ্ন আছে, যে প্রশ্ন এড়িয়ে গিয়ে ধোঁয়াশা তৈরি করে এই পরিস্থিতির সুযোগ বিশেষ করে ইন্ডিয়া গভর্নমেন্ট এবং তাদের পিছনে যে রাজনৈতিক দল আছে তারা ব্যবহার করবার চেষ্টা করেছে। সেই কারণে আমরা উপলব্ধি করেছিলাম, এমনকি সোশ্যাল মিডিয়াতেও আমাদের অনুসারী এরকম কিছু কিছু মানুষের পোস্ট, তাতেও এটা অনুভব করা যাচ্ছিল, এই প্রশ্নে আমাদের যে যুক্তিপূর্ণ স্থায়ী মতাদর্শগত অবস্থান, সেই অবস্থানের নতুন করে প্রচার হওয়া দরকার। প্রচারটা করবে আমাদের প্রচারকরা, যেখানে বলবে তার মতো করে, ঠিক নেতারা ঠিক যা বললাম সেটাই উগড়ে দিলে হবে না, তার ফলে সেখানকার মতো করে কি করে এটাকে পৌঁছে দেওয়া যায়, সেই কৌশল কমরেডদের, প্রচারকদের অ্যাডাপ্ট করতে হয়। সেটা কমরেডরা করবেন, কিন্তু তার আগেও আমরা উপলব্ধি করেছিলাম যে আমাদের অন্তত লিডিং ক্যাডার্সদের সামনে একটা সম উপলব্ধি হাজির করা, যেটা একই টিউনে বাঁধবে আমাদের পার্টির বক্তব্যকে, কমিউনিস্টদের বক্তব্যকে, সেইটে আসা দরকার। সেই কারণে কমরেড সূর্যদা, আমাদের পার্টির সেক্রেটারি, পলিট ব্যুরো মেম্বার, তার সাথেও আমরা কথা বলেছিলাম যে আমরা 13 তারিখ এইটে করতে চাই। ইনসিডেন্টালি সূর্যদার 13 তারিখ, 16 তারিখ অন্য জেলাতে কিছু প্রোগ্রাম, নেতৃবৃন্দ এখন তো অন্য জায়গায় যাচ্ছেন, গিয়ে সেখানকার অর্গানাইজেশনে কি করা যায়। 13 তারিখ সেই কারণে আমরা প্রোগ্রামটা করতে পারিনি। আমরা 15 তারিখ এই প্রোগ্রামটা ওনার অ্যাভেলেবিলিটি অনুযায়ী স্থির করেছিলাম। আমাদের একটা সমস্যা আছে যে এরকমের দিনগুলোতে প্রমোদ দাশগুপ্ত মেমোরিয়াল ট্রাস্টের আলোচনা, অথবা আগামী 5ই আগস্ট আসবে আমাদের যে মুজাফফর আহমেদের জন্মদিনে যেসব কর্মসূচি, এমন অনেক মানুষ আছেন যারা সারা বছর পার্টির ধারাবাহিক সব কর্মসূচিতে আসেন না, অনেক কর্মসূচিতে আসেন না, কিন্তু নির্দিষ্ট কতগুলো কর্মসূচিতে এরকম একটা ব্রডার অংশের মানুষ তারা আসেন, যার ফলে হল টল ভরে যায়। এখন হল ভরা অবস্থায় আজকের পরিস্থিতিতে এই মিটিং করা ঠিক হবে না, এটাও আমরা বিজ্ঞানসম্মতভাবে বুঝি।
তার ফলে আমরা একটা অপটিমাম সংখ্যা ঠিক করেছিলাম এরিয়া কমিটিগুলো থেকে। আমাদের প্রায় 53টা এরিয়া কমিটি আছে, 8জন করে টার্গেট করে তুলনামূলক মধ্যবয়সী, কম বয়সী, অনূর্ধ্ব 60 কমরেডদের এনে আমরা আমাদের এই বক্তব্যটা এক জায়গায় নিয়ে যেতে পারি কিনা, নিচের দিকে কিছু প্রশ্ন করেও আমরা বুঝে নিতে পারি কিনা। সূর্যদা 40-50 মিনিট 1 ঘন্টা হয়তো বলবেন। এ বলার মাঝপথেই ইতিমধ্যেই যে প্রশ্ন আমাদের মাথায় আছে সেটা 2-4 লাইনে লিখে ফেলতে পারলে ভালো, যারা প্রশ্ন করতে চান। কিন্তু বক্তব্যটা আমাদের নিচের দিকে নিয়ে যেতে হবে এবং লং টার্ম এই প্রশ্ন আমাদের থাকবে, এর সাথে যুক্ত করে অন্য রাজনৈতিক প্রশ্ন যুক্ত হয়ে যাবে, যা আমরা প্রতিদিন বলছি। সীমান্ত সমস্যা, জাতীয়তাবাদ এবং মতাদর্শ ক্ষেত্রে আমাদের অবস্থান, এটাই আমরা আজকে কমরেডদের কাছে অন্তত ইন এ নাটশেল কমিউনিকেট করবার চেষ্টা করছি। তাতে কিছু নির্দিষ্ট ইতিহাসের প্রশ্ন আসবে, কিছু নির্দিষ্ট সাম্প্রতিক ঘটনার প্রশ্ন আসবে। আর এই রকম সিচুয়েশনে আমাদের কমিউনিস্ট পার্টি অতীতেও মতাদর্শগতভাবে, যুক্তিপূর্ণভাবে আন্তর্জাতিক জাতীয় ক্ষেত্রে সবকটা দিক বিচার করে কেন কি অবস্থান নিয়েছিল, সেটাও আমাদের আজকের বক্তব্যে আমরা চাইছিলাম যে কমরেডদের কাছে যতটা পারা যায় কম কথায় আসুক। তার ফলে আমাদের আলোচনাটা শুরু হবে। কমরেড সূর্যকান্ত মিশ্র বলবেন এই বিষয়ের উপর। আমরা এই আজকে যে আলোচনাটা সেটা আমরা রেকর্ড করব, কারণ আমরা এটার প্রচার চাই। আমাদের এখন অন্য মিডিয়া যেহেতু আমাদের ব্ল্যাক আউট করছে বিভিন্ন প্রশ্নে, সেহেতু আমরা সোশ্যাল মিডিয়াকে দিয়ে তাকে কমব্যাট করছি যতটা পারি। কিছুটা কার্যকরীও হচ্ছে, সবটা হচ্ছে তা না, কিন্তু আমরা ফেসবুক লাইভ করব এটা, সেই অনুযায়ী সূর্যদা এখানে বলবেন। তারপরেও কিছু গ্যাপ, কিছু প্রশ্ন থাকতে পারে। ওনার যে উপস্থাপনা এইটা ফেসবুক লাইভ হবে, কিন্তু প্রশ্ন উত্তরের ক্ষেত্রে পার্টটা ফেসবুক লাইভ হবে না। সুতরাং আপনারা খোলা মানে আপনাদের পার্টিগতভাবে বুঝে নেওয়ার জন্য কোনো প্রশ্ন থাকলে সেটা করতে পারেন। স্বল্প সময়ের মধ্যে সূর্যদা সেটার উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমাদের যারা ওই ফেসবুক লাইভ করছেন, সূর্যদার প্রাথমিক উপস্থাপনা ফেসবুক লাইভ হবে, তারপরে যে প্রশ্ন থাকবে সেটা ফেসবুক লাইভ করার দরকার নেই, এটা একটু খেয়াল রেখে করবেন। ওখানে আছে তো? ঠিক আছে, এখন আমাদের আলোচনাটা শুরু হচ্ছে। এখন বলবেন কমরেড সূর্যকান্ত মিশ্র। তার আগে একটা আমাদের কিছু ত্রুটি আজকের কর্মসূচিতে থেকে গেছে, সেটা আগে থেকে বলে দেওয়াই ভালো। সেটা হচ্ছে এই কর্মসূচিটা আমরা আদৌ এই পরবর্তীকালের লকডাউন কন্টেনমেন্ট ঘোষণা হওয়ার দ্বারপ্রান্তে, অথবা যেভাবে সংক্রমণ কলকাতাতেও বাড়ছে গত 3-4 দিন, তার জন্য যে পরিস্থিতি, তাতে আমরা করতে পারবো কিনা এর একটা প্রস্তুতির অভাব আমাদের ছিল। যে কারণে দেখবেন আমরা এইসব দিনে এই আমাদের প্রতিকৃতিতে মাল্যদান আমরা করেছি 13 তারিখ, কিন্তু এখানে প্রতিকৃতিতে মাল্যদান, তার একটা আলাদা করে ব্যানার, এবং আমরা বক্তাকে এই দিন আমাদের তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা অল্প কিছু বই উপহার দিয়ে থাকি, যার ফলে তার প্রথম দুটো দিক আমাদের ব্যবস্থাপনার অসুবিধার জন্যই করে হয়ে ওঠা হয়নি। এটা আমাদের ত্রুটি। গতকাল অনেক রাত অবধি জেলা মিটিং হয়েছে, আমাদেরও একটু পরিকল্পনার অভাব ছিল, এটা আমাদের স্বীকার করে নেওয়া দরকার। আর আমাদের পরে সূর্যদার থেকে জেনে অনেকগুলো বই হয়তো ওনার আছে, কিন্তু কন্টেম্পোরারি কোন কোন বই সেটা আমরা প্রমোদ দাশগুপ্ত মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে পরবর্তীকালে তার হাতে পৌঁছে দেবো। আজকেই আমরা তার ব্যবস্থাপনাটা করে উঠতে পারিনি, এইটুকু ত্রুটি আমাদের স্বীকার করে নেওয়া উচিত। এখন আমাদের আলোচনাটা শুরু হচ্ছে। কমরেড সভাপতি, নেতৃবৃন্দ এবং কমরেডস, যেহেতু আমরা এই বক্তৃতাটা প্রমোদার জন্মবার্ষিকী উপলক্ষে করে থাকি, একটু কমরেড প্রমোদ দাশগুপ্ত, যিনি আমাদের পার্টির দীর্ঘ 20 বছর ধরে রাজ্য সম্পাদক ছিলেন, যখন বামফ্রন্ট গঠিত হয় তিনি প্রথম চেয়ারম্যান,
এবং তার আগে তিনি আমাদের পত্রিকা সম্পাদনা করেছেন, দীর্ঘদিন তার দায়িত্ব পালন করেছেন। এবং আমার প্রজন্মের যারা আছেন এখানে তারা সবাই তার সংস্পর্শে আসবার সুযোগ পেয়েছেন। এবং একটা বড় ব্যাপার যেটা এখন সম্ভব নয় হয়তো প্রমোদদার কাছ থেকে শেখা, যে প্রমোদদা প্রায় প্রত্যেক জেলার প্রত্যেক ক্যাডারদের চিনতেন, নাম ধরে চিনতেন ব্যক্তিগতভাবে, তার সমস্যা কি এসব। তখন পার্টি ছোট ছিল, এটা ঠিকই, এবং কারো কোনো ত্রুটি বিচ্যুতি বা এমনিতে খালি ত্রুটি বিচ্যুতির ব্যাপার নয়, তার মধ্যে কোনো সম্ভাবনা, এইগুলো তিনি বিশদভাবে রাখতেন। এবং সেটা তার নির্দেশিকাগুলি আমাদের বেড়ে উঠতে সাহায্য করেছে, আমাদের পার্টিকে, আমাদের কমরেডদের, এবং বিভিন্ন গণফ্রন্টে। এটা এখন চালু নেই, তার কারণ আমাদের সঠিকভাবেই পার্টি গণসংগঠন সম্পর্কের পর্যালোচনা করে বহুদিন আগেই আমাদের পার্টির একাদশ কংগ্রেসের সময় থেকে সময়ে সময়ে কলকাতা প্রেনাম পর্যন্ত যে দলিল তৈরি করেছে সেই অনুযায়ী পার্টি পরিচালিত হচ্ছে। কিন্তু পার্টি যখন ছোট ছিল, সংগঠনগুলো গড়ে উঠতে হচ্ছিল, তখন এই গণফ্রন্টের যে সভাগুলো হতো রাজ্য স্তরের, সে কৃষক সভাই হোক আর যুব হোক কি মহিলা হোক যাই হোক, এই সবগুলোতে উনি উপস্থিত থাকতেন। উনি কিছু বলতেন, বিশেষ তা না হয়তো 5 মিনিট বলতেন কি বলতেন না, কিন্তু আমি কথা বাড়াচ্ছি না, খালি বোঝবার জন্যে যে যারা তার সময় কাজ করেছেন, নিচের থেকে কাজ করেছেন, একটা বিরল অভিজ্ঞতা, যা এখানে আজকের আলোচনার বিষয় না, কিন্তু এগুলো আমি স্মরণ করছি শ্রদ্ধার সঙ্গে, এবং তাঁর স্মৃতির উদ্দেশ্যে আমাদের সবার পক্ষ থেকেই শ্রদ্ধা জানাচ্ছি। আজকের বিষয় যা আছে এখানে বলা হয়েছে, একটু লম্বা বিষয়, আমি চেষ্টা করব যতটা সম্ভব ওই সময়ের মধ্যে। আমি 1 ঘন্টা বলা হয়েছে আমাকে, যদি তাই হয় তাই, আমি তার আগে চেষ্টা করব, তারপরে যদি জবাব প্রশ্ন উত্তর হয় সেটা আলাদা ব্যাপার, তার মধ্যে আমি যাচ্ছি না। 3টা বিষয় আমাকে বলতে হবে আপনাদের। একটা সীমান্ত সমস্যা, জাতীয়তাবাদ, মতাদর্শগত অবস্থান আমাদের, এই 3টা বিষয় নিয়ে বলতে হবে। প্রথম দুটো আমি হয়তো কম কথাই বলবো। মতাদর্শগত অবস্থান একটা ব্যাপার যার একটা দীর্ঘ ইতিহাস আছে আমাদের পার্টির মতাদর্শগত সংগ্রামে, বিশ্ব কমিউনিস্ট আন্দোলনের মধ্যে এবং সেই পার্টিগুলোর মধ্যে সারা দুনিয়ায়। সেটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, কারণ এটা অনেক সময় জুড়ে একটা ব্যাপার, সেই জন্য তাতে আমাকে একটু বেশি সময়, আমার যা বলার ধরন আমি তা বুঝেছি, তাতে আমাকে একটু বেশি সময় দিতে হবে। আমি নেতৃত্বের সঙ্গে আগে এসে একটু আলোচনা করেছি যে চাহিদা কি এই বিষয়গুলো সম্পর্কে বলবার, সে অনুযায়ী খানিকটাই আমি আপনাদের কাছে রাখবার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে যে সীমান্ত সমস্যা। আমি আপনাদের প্রথমে একটা কথা বলতে চাই যে সীমান্ত সমস্যা আমাদের ভারতের কেবল চীনের সঙ্গে না, প্রতিবেশী দেশ তাদের সঙ্গে আছে, আমাদের যে কোনো প্রতিবেশী দেশ, সে নেপাল হোক, সে ভুটান হোক, সে এখন বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, আমি কথা বাড়াচ্ছি না, যদিও শ্রীলঙ্কার সঙ্গে আমাদের কোনো সেই রকম স্থল দেশে সেরকম কোনো সীমান্ত নেই, কিন্তু তা না হলেও যে সমুদ্রের যে সীমা রেখা আছে সেই সব আছেই। আর এটা ভারত বা তার প্রতিবেশীর ব্যাপার না, এটা সারা পৃথিবীর সমস্যা। এটা পৃথিবীর সমস্যা হচ্ছে এই কারণে যে এখন যে দেশের সীমানাগুলো রয়েছে, সেই সীমানাগুলো কে তৈরি করেছে? আমাদের দেশের প্রতিবেশীদের সঙ্গে যে সম্পর্ক, যে সীমানা ভিত্তিতে, সেই সীমারেখা কে তৈরি করেছে? ভারত না, মানে ভারত স্বাধীন হওয়ার পরে আমাদের দেশ না,
যে আমাদের প্রতিবেশী তারা কেউ ঠিক করেছে? না। চীন ঠিক করেছে? না। ঠিক করেছে উপনিবেশিক শাসন যে ছিল, সাম্রাজ্যবাদ, যাকে আমরা বিংশ শতাব্দীর শুরু থেকে পুঁজিবাদের সর্বোচ্চ স্তর হিসাবে চিহ্নিত করেছি, লেনিনীয় যে ধারণা, তারা মোটামুটি সারা দুনিয়ার সীমানা সীমান্ত এসব ঠিক করেছে মানচিত্রে। এবং তারা যখন করেছে, তারা তখন করেছে সাম্রাজ্যবাদী শক্তিগুলো, সাম্রাজ্যবাদের যুগে যা হয় যে একটা দ্বন্দ্ব, এটা লেনিন প্রথম স্পষ্টভাবে দেখিয়েছিলেন যে দুনিয়াকে ভাগাভাগি করতে চায় সাম্রাজ্যবাদের একটা বড় চরিত্র হচ্ছে এইটাই, বৈশিষ্ট্য হচ্ছে একটাই, তাদের লুটের এলাকা ভাগ করবার জন্যে, তাদের রাজনৈতিক প্রতিপত্তি এলাকা ভাগ করবার জন্যে, সেটা তাদের স্বার্থের দ্বারাই নিয়ন্ত্রিত হয়ে থাকে। এবং তারপরে যখন যেরকম তাদের মধ্যে সেই চুক্তি ভেঙে যায়, তখন সীমানাও বদলে যায়। দুটো বিশ্বযুদ্ধ, প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যাকে আমরা সাম্রাজ্যবাদী যুদ্ধ হিসাবে চিহ্নিত করি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন আক্রান্ত হওয়ার পরে যুদ্ধের চরিত্র বদলেছিল। সেটা সারা দুনিয়ার ফ্যাসিবাদ বিরোধী শক্তি, তার সঙ্গে ফ্যাসিবাদের সমাজতান্ত্রিক একটাই মাত্র দেশ, সমাজতন্ত্রের সঙ্গে সাম্রাজ্যবাদের যে দ্বন্দ্ব, সেটাই সামনে এসেছিল। কিন্তু এই সব সাম্রাজ্যবাদী যুদ্ধে কারা জয়ী, সেই অনুযায়ী সীমানা ঠিক হয়েছে, আর আগের থেকে যা সীমানা ঠিক হয়ে আছে। এটা আমরা জানি যে প্রথম বিশ্বযুদ্ধের পরে যে সীমানা ভাগ হয়েছিল পৃথিবীর মানচিত্র, সেটা যেভাবে ভাগ হয়েছিল, তাতে জার্মানির জনগণ তার মধ্যে একটা, যেহেতু পরাজিত তারা শক্তি, এবং তাদের মধ্যে একটা স্বাভাবিকভাবে একটা অনুভূতি ছিল যে আমাদের বঞ্চিত করা হয়েছে, বৈষম্য করা হয়েছে, প্রতিশোধ নেওয়া হয়েছে ইত্যাদি, ভার্সাই চুক্তিতে। এবং তার ভিত্তিতেই হিটলার ওই উগ্র জাতীয়তাবাদ, যাকে সভিলিজম বলা হয়, ফ্যাসিবাদের একটা বৈশিষ্ট্য, একটা মাত্র বৈশিষ্ট্য, তো আরও অনেকগুলো বৈশিষ্ট্য আছে, কম করে 5টা, সেই একটা বৈশিষ্ট্য তাকে ব্যবহার করেছিল যে ওই অপমানের প্রতিশোধ নিতে হবে, এবং উগ্র জাতীয়তাবাদের ভিত্তি তৈরি করেছিল। মূল কথা হচ্ছে এইটাই যে সীমানা শেষ পর্যন্ত ঠিক হয় যে এই সাম্রাজ্যবাদী যুগে যে আধিপত্যকারী শক্তি তারাই ঠিক করেছে, এবং ভারত চীন সীমান্তের বেলায় বা প্রতিবেশীদের সঙ্গে সীমান্তের বেলায় সেটা অনেকখানি প্রযোজ্য। ভারত চীন সম্পর্কে যেটাকে বলা হয় সাধারণভাবে ম্যাকমোহন লাইন, যেটা টানা হয়েছিল, সেটা ব্রিটিশরা করেছিলেন। তারপরে যখন আমাদের কি বলে বাংলা ভাগ হলো, কি দেশ ভাগ হলো, ম্যাপ ফ্যাপ এসব বিতর্কে আমি যাচ্ছি না, কিন্তু অনেক বিতর্ক হয়েছে এইসব নিয়ে, এবং অনেক বক্তব্য আছে সে নিয়ে। ওরা ভাগ করেছিল, তার দুই সম্প্রদায়ের মধ্যে বিরোধ, এটাকে বাঁধিয়ে তুলে তার ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল, যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। বাংলা ভাগ হয়েছিল। এই যে সীমারেখাগুলো হয়েছিল, এগুলো নিয়ে আলোচনা হয়েছে বিস্তর। আমি কিন্তু বলতে পারি না যে এটা এই দেশের কি ওই দেশের মানুষ তাদের সম্মতির ভিত্তিতে হয়েছিল, কোনো বৈজ্ঞানিক ভিত্তি ছিল তার ছিল না। শেষমেশ সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, তারাই সীমানা ঠিক করেছে। সেখানে ভারত চীন সীমান্তের বেলায় সেটা প্রযোজ্য। সাম্রাজ্যবাদ যখন ঠিক করে, তখন তার ভিত্তিতে প্রচুর, উপনিবেশবাদ যখন ঠিক করেছে, তখন ওই মানচিত্র আঁকার সময় সেখানে কোনো যুক্তি, বস্তুগত বৈজ্ঞানিক ভিত্তি আছে নেই। আপনি যদি এখন আফ্রিকার মানচিত্রের দিকে দেখেন, যে কেউ খুলে দেখবেন যে প্রায় অক্ষাংশ দ্রাঘিমা ধরে, ল্যাটিটিউড লঙ্গিটিউড যাকে বলা হয়, এই দেশগুলোকে ভাগ করা হয়েছিল, চার কোনো এটাই বিজ্ঞান। এটা মানচিত্র ধরে এঁকে মোটামুটি সুবিধা হবে, স্কোয়ার করে দাও, এটা এরকম
ত্রিভুজ হবে, এটা এবড়ো খেবড়ো একটু হবে, ভাগ করে দাও। এটা হচ্ছে ভাগাভাগি। যেরকম লুটের মাল ভাগাভাগি করা হয়, সেরকম দেশগুলোকে ভাগাভাগি করা হয়েছে। এবং বাস্তবত যার ভিত্তিতে হওয়া উচিত ছিল, যে কথায় আমি পরে আসবো, জাতীয়তাবাদ ইত্যাদি প্রশ্নে, তার ভিত্তিতে একটা জাতি ভিত্তিক রাষ্ট্র এইসব গড়ে তোলবার লক্ষ্যে তার করা হয়নি, বরং যাতে করে গোলমালটা জিয়ে থাকে তার মতোই এই সব সীমারেখাগুলো চিহ্নিত হয়েছিল। ভারত চীন সীমান্ত সম্পর্কে এইটাই একই কথা খাটে। এবং সেই ম্যাকমিলান লাইন নিয়ে একটা বিতর্ক 62 সালে যখন ভারত চীন সীমান্ত সংঘর্ষ হয় তখন থেকেই একটা বিতর্ক আছে। ওর একটা কি বলে বইও আছে। এটা আমি কি বল, বহু পঠিত বই, বহু আলোচিত বই, ম্যাকমিলান লাইন। কেউ আরও অনেকগুলো বই আছে, আমি একটা বইয়ের কথা বলতে পারি না, কিন্তু এগুলো এই জন্য মনে রাখা দরকার যে কারো যদি বিশদ অনুসন্ধান ইত্যাদি দরকার হয় তাদের অনেকগুলো বই পড়তে হবে। নেভিল ম্যাক্সওয়েলের বইটা একটা, ওর নামটা একটু ঠিক 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 নিরপেক্ষ বলা যায় না। ওই বইটার নাম হচ্ছে ইন্ডিয়া চায়না ওয়ার। যাই হোক, আমি নাম দিয়েছি ইন্ডিয়া চায়না ওয়ার, সেটা মানে বোঝায় চায়না ইন্ডিয়ার ওয়ার, সেটা মানে বোঝায়, কিন্তু ইন্ডিয়া চায়না ওয়ার ওর নামে। উনি অবশ্য খানিকটা চীন ঘাসা ছিলেন এই লেখার মধ্যে, কিন্তু অনেক বস্তুগত তথ্য ওখান থেকে পাওয়া যায়। এছাড়া এখন এই সাম্প্রতিককালে অনেকগুলো পোর্টালে, গুরুত্বপূর্ণ পোর্টাল, আমি কারো নির্দিষ্টভাবে কারো নাম ধরতে যাচ্ছি না, সেখানে অনেকগুলো লেখা বেরোচ্ছে। সেখানেও খানিকটা আপনি সর্বশেষ তথ্য খানিকটা তাদের মতো তারা যেরকম অনুসন্ধান করছে সেরকম পাবে। কিন্তু সব একটা একমত আছে এরকম কোনো লাইন নেই, এদের ভিন্নতা আছে বিশ্লেষণ ইত্যাদি ইত্যাদিতে। ভারত চীন সীমান্তটা কতটা জুড়ে বিরোধ সে নিয়ে কেউ কিছু বলতে পারবে না। কারণ চীনেরা যা মনে করেন, যে চীনের সরকার যা মনে করে যে এইটা হচ্ছে সীমান্ত, যে সীমান্ত এত হাজার কিলোমিটার, যেটা নিয়ে আমাদের সঙ্গে ভারতের মতো পার্থক্য আছে। ভারত থেকে যা বলা হয়ে আসছে আগের থেকে, সেটা কয়েক হাজার কিলোমিটার কম, ওদের কয়েক হাজার কিলোমিটার বেশি। যে কত হাজার আমি তার মধ্যে যাচ্ছি না, তার কারণ ওইগুলো বিভিন্ন তথ্যে বিভিন্ন রকম। কে দেখছে ওখানে, ওখানে যে পাহাড় বরফ যা দেখছেন আপনারা, সবাই ভালো করে জানেন যেখানে বিরোধ হয়েছে আগে বা হচ্ছে, সেখানে কে দেখছে কোথা থেকে সীমানা আছে ইত্যাদি। সাধারণভাবে যেটা বলা হয়, যেটা সীমানা, সেটাকে এলওসি বা লাইন অফ কন্ট্রোল বলা হয়। তার এপাশে এদের সৈন্যবাহিনী থাকবে, ওপাশে ওদের সৈন্যবাহিনী থাকবে, যাতে সীমান্ত সুরক্ষিত থাকে। আপনি ভারত পাকিস্তানের সীমান্তে যদি যান, আর ভারত বাংলাদেশের সীমান্তে যান, ভারত চীনের সীমান্তে যান, এরকম খুঁজে পাওয়া খুব মুশকিল আছে। ও তো হাজার হাজার কিলোমিটার ধরে ওখানে থেকে খুঁটি পুঁতে রাখেনি। ওয়াঘা বর্ডারে যখন যেতে হয় তখন এপাশে গাড়ি রেখে দিয়ে যেতে হয়, মানে গাড়িতে গেলে, তারপরে গিয়ে আমাদের হেঁটে ওপাশে গিয়ে ওদের গাড়ি থাকে, আর ওইখানে অনেক চেক ফেক হয়, তারপরে ওপাশে যেতে হয়। কিন্তু বাংলাদেশে যাওয়া অনেক সহজ ছিল, এখনও সহজ যাচ্ছে অনেক। এখান থেকে ওখানে গেল, ওই আমাদের অনিলদার বাড়ি, আমরা ঠাট্টা করে বলতাম কমরেড অনিল বিশ্বাসের, যে বাড়িটা হচ্ছে মানে করিমপুরে, এখানে বাড়িটা হচ্ছে এখানে পশ্চিমবাংলায়, আর আপনার টয়লেট বাথরুম যাই বলেন সেটা হচ্ছে বাংলাদেশে। এটা ব্যাপার প্রায় খোলা, এখন কাঁটাতারে বেড়া খারাপ পরে হয়েছে। যাই হোক, আমি সেই জন্য বলছি যে ওরকম করে তো আপনি বুঝতে পারবেন না, তো মুশকিল ঠিক করা কোথায় কি। সেই জন্য যেটা 62 সালের পরে যেটা হয়, সীমান্ত সংঘর্ষের পরে, তখন নেহেরু আর ওদিকে চৌবেনলাই প্রধানমন্ত্রী চীনের, এবং তাদের মধ্যে আলাপ আলোচনা, চিঠি বিনিময় ইত্যাদি ইত্যাদির ভিত্তিতে ওইবারে যা সমস্যার সমাধান তখন যা হয়েছিল, সেটা হচ্ছে যে তথাকথিত লাইন অফ কন্ট্রোল, সীমান্ত, সেটা যাই বিতর্কিত হোক না কেন, যত হাজার কিলোমিটারই হোক না কেন যার দাবি, সেইখানে থেকে 30 কিলোমিটার পিছিয়ে যেতে হবে, আমাদের পিছিয়ে আসতে হবে, চীনাদের তাদের পিছিয়ে যেতে হবে। ওইটা তখন নিষ্পত্তি হয়েছিল। এবং তখনই ওই যে ওরা যখন ফিরে গেল, যখন ছিল ওখানে যে ধান হয়েছিল, ধান ফান কেটে ও রেখে দিয়ে গেছিলো ও পাশে, ওরা একতরফাভাবে
ফিরে যায়। এই নিয়ে অনেক কথা হয়েছিল, আমি তার মধ্যে যেতে পারছি না। কিন্তু যা হোক একটা নিষ্পত্তি হয়েছিল তখন। এবং তারপরে এই নয় যে এই প্রথম বিরোধ হচ্ছে বা এই প্রথম আলোচনা হচ্ছে। তখন এটা ঠিকই যে আমাদের পার্টি সিপিআইএম, যেটা পরে হলো, 62 সালে তো সিপিআইএম ছিল না, যুক্ত পার্টি ছিল, এবং 64 সালে সিপিআইএম হয়। আর সেটা মতাদর্শগত অবস্থান, বিতর্ক, সেসব প্রসঙ্গে আমি পরে যাব। কিন্তু আমি বলছি যে সেটা আমাদের পার্টি এখন বা ওই বিভাজনের আগে বিতর্ক ইত্যাদি, তাতে যা অবস্থান ছিল এখনও তাই অবস্থান আছে, এবং আন্তর্জাতিক স্তরে সেটাই হচ্ছে স্বীকৃত অবস্থান যে সীমানা নিয়ে যদি কিছু বিরোধ হয় তা আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। যুদ্ধ কোনো সমস্যা সমাধান করতে পারে না। সামগ্রিকভাবে আপনারা জানেন যে আমরা কেউ কেউ মনে করে আমরা বোধহয় যুদ্ধই চাই, যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, যখন লড়াই 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 চাই তার মনে করে আমরা লড়াই ছাড়া কিছু চাই না, তা না। আমাদের মূল কথা হচ্ছে যে শান্তি। নভেম্বর বিপ্লব যখন হয়েছিল, লেনিনের 3টা মুখ্য স্লোগান আমি আপনাদের মনে করিয়ে দিচ্ছি, যে শান্তি, রুটি, জমি। আমরা ওই সাম্রাজ্যবাদী যুদ্ধের কমিউনিস্টরা তখন কমিউনিস্ট পার্টি, কমিউনিস্ট আন্তর্জাতিক হয়নি, কিন্তু লেনিন যে আহ্বান রেখেছিলেন সেটা প্রথম কথা ছিল শান্তি প্রতিষ্ঠা করা। এবং সেটা যদি না বলতেন তাহলে ওই সৈন্যবাহিনীর সমর্থন, শ্রমিকদের এবং সৈনিক সোভিয়েতের যে সমর্থন এই নভেম্বর বিপ্লবের পক্ষে, যার সাম্রাজ্যের বিরুদ্ধে বা তারপরে যে সরকার হয়েছিল, কার্নেস্কি সরকারকে উৎখাত করা ইত্যাদি, সেই লড়াই এগোতো না। যাই হোক না কেন, আমি বলছি যে সুতরাং তখনও আমরা বলতাম যে ভারতের সঙ্গে চীনেরই হোক বা ভারতের সঙ্গে পাকিস্তানেরই হোক বা অন্য কোনো কারোর সঙ্গে হোক, কিন্তু এই দুটো বিরোধ আগের থেকে আছে আমাদের দেশ স্বাধীন হওয়ার সময় থেকে। সেই সময় থেকে সেগুলো আলাপ আলোচনা করে নিষ্পত্তি করতে হবে। এবং এটা বলার জন্যই আমাদের তখন চীনের দালাল বলা হয়েছে। আর এই আমাদের নেতাদের গ্রেপ্তার করা হয়েছিল। আর তারপরে 65 সালে যখন চীনের ব্যাপার তো মিটে গেল, তখন এই যেটা বললাম, তা পাকিস্তানের সঙ্গে আরম্ভ হলো আবার সীমান্তে, তখনও আমরা বলেছিলাম যে আলোচনা করে নিষ্পত্তি করুন, যুদ্ধের সমাধান না। এবং তার জন্য আরেকবার গ্রেপ্তার করা হয়েছিল আমাদের নেতাদের সব 65 সালে, তখন পাকিস্তানের দালাল হয়েছিল। আমরা চীনের দালাল নই, পাকিস্তানের দালাল নই, আমরা দালালি করি জনগণের, ভারতের জনগণের আমরা দালালি করি, কোনো সন্দেহ নেই। তাদের স্বার্থই আমাদের কাছে সবচেয়ে বড় স্বার্থ, আমাদের দেশের স্বার্থ, আমাদের দেশের জনগণের স্বার্থ, তাদের মুক্তির জন্য লড়াই, এটাই হচ্ছে আমাদের প্রধান বিবেচ্য বিষয়। কিন্তু এটা ঘটনা যে আমরা যে কথা বলেছিলাম সেটাই করতে হচ্ছে, এখন পর্যন্ত সেটাই করতে হচ্ছে। এবং সেটাই ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী, সেই সময় থেকে ইন্দিরা গান্ধী, মানে আমি বলছি 80 সালে ইন্দিরা গান্ধী ফিরে আসার পর, সেই সময় থেকে আজ পর্যন্ত আপনি যদি দেখেন তাহলে এই 30 বছরে যতগুলো সরকার হয়েছে সবাই দ্বিপাক্ষিক আলোচনায় গেছে। এবং এই পর্যন্ত যে আর গোলমাল হয়নি, 62 সালের পর বড় গোলমাল হয়নি, এইরকম বড় গোলমাল এখন যেটা হয়েছে তার একটা কারণ হচ্ছে যে আলোচনা করে অনেক জিনিসের নিষ্পত্তি হয়েছে। এবং ইন্দিরা গান্ধীর সময়ে প্রথম আলোচনা শুরু হয়েছিল 83 সালে। পরে রাহুল গান্ধী যখন এলেন, তাঁর সরকার হলো, রাহুল গান্ধী চীনে গেছিলেন, আপনারা জানেন, আলোচনা হয়েছে, দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে। এই রাজীব গান্ধী, হ্যাঁ, ওইগুলো আমি গোলমাল করি, আপনার বলে দেবেন, কারণ মানে দ্বিধা করবেন না বলতে। রাজীব গান্ধী উনি গেলেন, আলোচনা হলো। এবং তারপরে যখন বিজেপি সরকার হলো, অটল বিহারী বাজপেয়ী, এটা খেয়াল রাখবেন যে জনতা সরকার যখন হয়েছিল তখন মাঝখানে, তখন অটল বিহারী বাজপেয়ী বিদেশ মন্ত্রী ছিলেন এবং তিনি প্রথম চীনে গেছিলেন বিদেশ মন্ত্রী হিসাবে। ভারতের প্রথম বৈদেশিক মন্ত্রী 62 সালের পরে যিনি চীনে গেছিলেন। এগুলো প্রমাণ করে যে আলোচনা করতে হবে এবং আলোচনা করে নিষ্পত্তি করতে হবে। তারপরে যে সরকার এসছে, আমি এই ইউপিএ সরকার যখন ছিল, দুবার চীনের সঙ্গে আলোচনা হয়েছে, এনডিএ 1, এনডিএ 2, অর্থাৎ অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী আর মোদী যখন প্রধানমন্ত্রী, এ সময় দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে। তো অনেকগুলো বিষয় তার ভিত্তিতে
নিষ্পত্তি হয়েছে, কিন্তু সব নিষ্পত্তি হয়নি। কাজে সীমান্তের শেষ অবস্থাটা কি সেটা কিন্তু আমরা জানি না। জানি না মানে আপনি কোথাও পড়ে থাকতে পারেন, আমি কোথাও পড়ে থাকতে পারি, তার ভিত্তিতে আপনি আমি কেউ মতামত ঠিক করতে পারি না। প্রথমত ভারত সরকারকে তো বলতে হবে যে কি হয়েছিল ওখানে, কি গোলমাল হয়েছিল, কি কি বিষয় নিয়ে বিরোধ, প্রধানমন্ত্রীর বক্তব্য কি। যখন অল পার্টি মিটিং হলো তখন আমাদের সীতারাম ইয়েচুরি তাতে উপস্থিত ছিলেন, উপস্থিত মানে ওই ভার্চুয়াল মিটিং। সেই ভার্চুয়াল মিটিংয়ে আমাদের বক্তব্য আপনারা দেখেছেন, আমাদের বক্তব্য যা ছিল, আমরা এই আলোচনার মাধ্যমে নিষ্পত্তি হোক। সরকার যেহেতু সে কথা বলছেন, আলোচনা চলছে, আমরা এই সরকারকে সমর্থন জানাচ্ছি। এই সরকারের যে অবস্থানকে আমরা সমর্থন করেছি শুরুতেই প্রথম যখন, কিন্তু আমাদের প্রশ্ন করবার তো অধিকার আছে কতগুলো বিষয়ে। আর সর্বশেষ প্রধানমন্ত্রী যখন বক্তৃতা করলেন তখন বোঝা গেল যে বিসমিল্লায় গলদ আছে, গোড়ায় গলদ। উনি বললেন যে না, আমাদের ভূখণ্ডের কোনো জায়গায় চীনেরা নেই, বিদেশিরা নেই, আমাদের সাথে আমরা কাউকে গ্রেপ্তার করিনি, আমাদের এখানে কেউ ঢুকেও নি। তিনটা কথা। তার মানে ভারতের সীমান্তে অতিক্রম করে এখানে কেউ আসেনি। দুই, যে তাতে কেউ গ্রেপ্তার হয়নি, কাউকে আমরা অ্যারেস্ট করিনি। হ্যাঁ, ওদের পরে একটা ব্যাখ্যা দিয়েছিল যে হ্যাঁ মারামারি হয়েছিল, হাতাহাতি হয়েছিল, তারপরে যে যা চলে গেছে, অ্যারেস্ট তো করিনি। হয় আপনাদের এখানে গোলমাল হলে কেউ পুলিশ গেল, তারপরে বললো তুমি বাড়ি চলে যাও, তুমি বাড়ি চলে যাও, মিটে যাও। প্রধানমন্ত্রীর বক্তব্য তাই, আর আমাদের ভূখণ্ডে জেনারেল নেই। তাহলে বিবাদ কিসের, তাহলে এই বিতর্ক কিসের? তাহলে এই যে একটা যাকে বলা হয় যে একটু নরম প্রচার, একটা সফট ক্যাম্পেইন, যেটা উগ্র জাতীয়তাবাদী একটা ক্যাম্পেইন, একটা প্রচার এই ঝড় পর উঠছে মাঝে মাঝে, এগুলো সরকার থেকে প্রকাশ্যে কিছু বলা হচ্ছে না, কিন্তু উনি চীনের নাম ধরে না ধরেই একটা বক্তৃতা করলেন যে যারা ভারত মাতার মুখের দিকে তাকিয়েছিল তারা যোগ্য শাস্তি পেয়েছে, ওই নাম ধরতে হয়েছে। এরকম জান না, এটা নাম কেন ধরছেন না, পরিষ্কার কেন বলছেন না, কি হয়েছিল সেটা কেন বললেন না, আজ পর্যন্ত কেউ জানে না যে এখানে কি হয়েছিল, আমাদের বক্তব্য কি ছিল, ওদের বক্তব্য কি ছিল, এবং যদি ঢুকে না থাকে তাহলে বিবাদ কিসের, সংঘর্ষের কিসের, এসব কেউ জানে না, আজ পর্যন্ত কখনো বলেননি। নাম না ধরলে আমাদের ওই ছেলেবেলার কথা একটা মনে পড়ে যে আমাদের, আমি জানি না আপনাদের এখানে এখন কলকাতার পক্ষে হয়তো বোঝা মুশকিল, কিন্তু এদের বয়স হয়েছে তারা সবাই জানবে যে আমাদের কি বলে মহিলারা বাড়ির যাদের বেতা হয়েছে তারা স্বামীর নাম অনেকে ধরেন না, তারপর ভাসুর ফাসুর শ্বশুর এদের নাম ধরবার রীতি নেই। জানি না এর সঙ্গে মোদির সঙ্গে কি সম্পর্ক এরকম আছে কি না যে চীনের নাম ধরবে না, বলে কি কারণ ঠিক জানা নেই, কারণ ওই বোঝবার জন্য বলছি। আমাদের দাবি হচ্ছে আপনি পরিষ্কার বলুন যে কি ব্যাপার, কি গোলমাল। আমরা, আপনি আলোচনা চেয়েছেন, আপনি যা বলেছেন তাকে আমরা সর্বদলীয় মিটিংয়ে আমরা সমর্থন জানিয়েছি, আপনার সরকারকে সমর্থন জানিয়েছি। এখনো যে আলোচনা চালাচ্ছেন আমাদের সমর্থন আছে, কিন্তু দেশের সীমানা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আমাদের দেশের স্বার্থ রক্ষার পক্ষেই থাকবো, এটা খুব স্পষ্ট বক্তব্য আমাদের, আমরা বলেছি, এই নিয়ে কোনো দ্বিমত নেই। তারপরে কি হবে ওদের উপরে নির্ভর করবে। এই যে একটা প্রবণতা আছে এইখানে ওইখানে, ওই সোশ্যাল মিডিয়াতে কিংবা কোনো পোর্টালে বা কোনো কাগজে লিখলো যে এই ইয়া হইয়াছিল, তাহা হইয়াছিল, এটাকে সরকারি অবস্থান হিসাবে আমরা ব্যাখ্যা করতে পারি না, এবং সরকারি অবস্থান না জানলে আমাদের অবস্থান আমরা বলতে পারি না। এটা হচ্ছে আমাদের মোটামুটি এখন পর্যন্ত যে অবস্থান আছে, আপনারা জানেন, এটা আমরা সাধারণভাবে বলেছি। তাছাড়া আমাদের পার্টি পলিট ব্যুরো বিবৃতি বেরিয়েছে, অল পার্টি মিটিংয়ে বক্তৃতাতে আমাদের বিবৃতি বেরিয়েছে। তারপরে যে প্রশ্নগুলো ছিল আমরা বলেছি আমাদের প্রশ্ন করবার অধিকার থাকবে, আপনাকে সমর্থন করছি মানে নিঃশর্ত সমর্থন নয়, আমরা এই প্রশ্নগুলো করছি, সেই প্রশ্নগুলো আমরা করেছি। তারপরে আমাদের পলিট ব্যুরোর বিবৃতি আছে, তারপরে আমাদের সর্বশেষ হচ্ছে পিপলস ডেমোক্রেসি, আমাদের সেটাতে আমাদের এডিটোরিয়াল যে লেখা হয় সেখানে এডিটোরিয়াল লেখা হয়েছে, আর তার বাংলা ব্যাখ্যা, ঠিক অনুবাদ আমি বলতে পারি না, কিন্তু পুরোটা ব্যাখ্যা করে গণশক্তি প্রথম পৃষ্ঠায় বেরিয়েছে। সেগুলো সব খুঁটিনাটি আমি যাচ্ছি না, কিন্তু প্রশ্নগুলো কি সেগুলো আমরা বলেছি। আর সেখানে আমরা একথাও বলেছি যে এই যে ঘটনাটা ঘটলো, 20 জন ভারতীয় সৈন্য মারা গেলেন ইত্যাদি, এটা
নিন্দনীয়। এবং এটা ওই কিছু আছে ইংরেজি যার বাংলা করা খুব কঠিন। যাই হোক, সেটা যা গণশক্তি বাংলা করছে তাতে একটা আছে, কিছু একটা ভাষা আছে, আমি ঠিক মনে করতে পারছি না, কিন্তু যা যা মানে যা সময়োচিত নয় বা এরকম কিছু একটা, যা সময় দাবি করছে না এরকম কিছু একটা মানে হবে। যাই হোক, হ্যাঁ, মর্মান্তিক, হ্যাঁ, ও বাংলাটা এখানে হচ্ছে ঠিক মানে অক্সফোর্ড ডিকশনারি দেখলে মর্মান্তিক বলে মানেটা হয় না, সেই জন্য আমি ওই শব্দটা বললাম না। দেখেও দেখতে পারে ইংরেজি বাংলা মিলিয়ে, আমি তার মধ্যে যাচ্ছি না। যাই হোক, আমি তার মানে আর কি করতে পারে আমরা, আমাদের যে অবস্থান, কি বলে, আমাদের মোদিকে দেশপ্রেমের প্রমাণ দিতে হবে আমাদের কমিউনিস্টদের। আমি এইখান থেকেই আসছি যে জাতীয়তাবাদের প্রশ্নটাতে, কারণ বাকি কতগুলো বিষয় এর সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে যাচ্ছে। জাতীয়তাবাদ, এই কথাটা, ন্যাশনালিজম, এই যে বলা হয়, এটার ভিত্তি কি? যদি আপনি যান, খুব ফিরে যান ইতিহাসে, তাহলে প্রথম যদি ওই জাতীয়তাবাদ কথাটা, ন্যাশনালিজম, জাতীয়তাবাদ এবং তাতে বিভিন্ন জাতিগুলির পৃথিবীর কি সম্পর্ক হবে, তাহলে আপনাকে ফিরে যেতে হবে কয়েক শতাব্দীতে, মানে সেই অর্থ হচ্ছে 1644 সাল থেকে 1648 সালে। 1644 সাল থেকে 1648 সালে ওয়েস্টফেলিয়া বলে একটা জায়গা, যেটা তখন যারা সব যুদ্ধমান সব দেশ ছিল সেই সময়, সেই সব দেশগুলো কারো সীমানার মধ্যে পড়ে না, এটা নিরপেক্ষ জায়গা। সেইখানে এই একটি চুক্তি হয়েছিল, 4 বছর ধরে আলোচনা হয়েছিল, যেটা বললাম 1644 to 1648, এবং 1648-এ শুরুতে সেটা নিষ্পত্তি হয় ওয়েস্টফেলিয়া চুক্তি, শান্তি চুক্তি ইত্যাদি নামে। তখনকার ভিত্তি যা ছিল, তার ভিত্তিতে জাতির সংজ্ঞা ইত্যাদি নির্ধারিত হয়। ভিত্তিটা, তখনকার ভিত্তি ছিল কি না, অনেকদিন ধরে ওখানে যে যুদ্ধ চলছিল, সেই সব স্প্যানিশদের সঙ্গে ডাচদের যুদ্ধ, তাছাড়া ডাচ স্প্যানিশদের সঙ্গে বিরোধ থেকে তারপরে জার্মানির সঙ্গে, এবং মূল ব্যাপার যদি আপনি যান, তাহলে তখনকার যাকে হোলি রোমান এম্পায়ার বলা হয়, রোম সাম্রাজ্য, এবং সেটা সঙ্গে সেই সাম্রাজ্যের সঙ্গে ক্যাথলিক চার্চের সম্পর্ক, রোমান ক্যাথলিক চার্চ, তার সঙ্গে সম্পর্ক, এবং রোমান ক্যাথলিক চার্চের মতের সঙ্গে যারা সহমত হতে পারছে না, ইউরোপের অন্যান্য দেশের নানা রকমের অন্যান্য চার্চ যারা সহমত হতে পারছে না, তাদের সঙ্গে বিরোধের সম্পর্ক, এবং তার ভিত্তিতে যুদ্ধ, মারামারি। এটা 4 বছর যখন হোলি রোমান এম্পায়ার যাকে বলা হয়, রোম সাম্রাজ্য তথাকথিত, সেটা যখন দুর্বল হয়ে পড়েছে, সেটার কথা চলছে না, আর তারপরে যুদ্ধ লেগে আছে, শান্তি নেই, এরকম একটা সময় এই 4 বছরে আলোচনা হয়, এবং তাতে মোটামুটি একটা নিষ্পত্তি হয় যে না, এটা নয় যে ওই রোমান ক্যাথলিক চার্চ কি বলবে তার ভিত্তিতে এই সব দেশগুলো সব চলবে, তা না। আর একটা ইন্টারেস্টিং কথা হচ্ছে যে আপনাদের যাদের খুঁটিনাটি বুঝবার আছে, তাদের গিয়ে আপনি সার্চ করতে পারেন কিছু, অন্তত ওয়েস্টফেলিয়ান বললেই বাকি সব পাবেন, আপনি অনেক লেখাজোখা ইতিহাস ইত্যাদি পাবেন। কার্যত যেই হোলি রোমান এম্পায়ারের যে একাধিপত্য ছিল, সেটার অবসান হলো ওই চুক্তির মধ্য দিয়ে। তারপরে ওটাও হলো যে কোনো দেশের রাজা যিনি, রাজার ফাজার ব্যাপার তখন, রাজা রানী আর রাজপুত্র প্রিন্স, এদের তারা যে ধর্ম অবলম্বন করবেন সেটাই হচ্ছে সেই দেশের ধর্ম, বা সেই ওয়েস্টফেলিয়ান নেশন, সেই জাতির ধর্ম হবে। তার মানে অবশ্য এই নয় যে সেই জাতির সমস্ত যারা বসবাসকারী তাদের সবাইকে এই ধর্ম মেনে চলতে হবে, সেটা নয়। কিন্তু এই ভিত্তিতে বিভিন্ন চার্চের যে মতামত, অনুগামী যারা, তার ভিত্তিতে মোটামুটি একটা শান্তি চুক্তি হল। এই কিন্তু তাকে আধুনিক জাতি বলতে আমরা যা বুঝি, মডার্ন কনসেপ্ট অফ নেশন, তার সঙ্গে এর কোনো মিল নেই। কিন্তু এটা খেয়াল রাখতে হয়, ওই সময়ে ফিরে যেতে হয় বুঝবার জন্যে জাতীয়তাবাদ এইসব প্রশ্নে। সুতরাং কেবল জাতীয়তাবাদের ভিত্তিতে
এই যুদ্ধ হচ্ছিল বা তার ভিত্তিতেই সেই সমস্যার সমাধান করতেই এই ওয়েস্টফেলিয়ার যে চুক্তি হয়েছিল, আহ, সেই বা জাতি সম্পর্কিত ধারণা, সেটা পুরনো ব্যাপার। তার সঙ্গে আধুনিক জাতির সত্তা ধারণার সম্পর্কে অনেক পার্থক্য রয়েছে। আধুনিক জাতির বিকাশ হয়েছে কার্যত বুর্জোয়া গণতন্ত্রের যখন বিকাশ হয়েছে, রাজতন্ত্র ইত্যাদির অবসান হয়েছে, সামন্ততন্ত্রের বিরুদ্ধে লড়াই এগিয়েছে এবং চিন্তা চেতনার জগতে তথাকথিত রেনেসাঁ নবজাগরণ, তার যে যুক্তিবাদ, বিজ্ঞানের অগ্রগতি, এই এই যে ধর্মনিরপেক্ষতার ধারণা, এইসবগুলোর উদ্ভব হয়েছে। তখনই প্রকৃত অর্থে জাতিরাষ্ট্রের, আধুনিক জাতিরাষ্ট্রগুলো সম্পর্কে যে ধারণা বা আধুনিক জাতীয়তাবাদের যে ধারণা, সেই ধারণাগুলো শুরু হয়েছে সেই সময়কালে। কাজে ওই ওয়েস্টফেলিয়ার সময় আর ওই সময়, তারপরেও কিন্তু ব্যাপারটার সমাধান হয়নি। তার কারণ হচ্ছে যে যখন ইউরোপে রেনেসাঁ হচ্ছে, যখন বুর্জোয়া শ্রেণী, যখন শিল্পপুঁজি রূপান্তর হচ্ছে, আদিম চরিত্র ছেড়ে যখন শিল্পপুঁজিতে রূপান্তর হচ্ছে, বিজ্ঞানের বিকাশ হচ্ছে, যুক্তিবাদের বিকাশ হচ্ছে, এসব হচ্ছে, তখনও কিন্তু এই দেশগুলো যে উপনিবেশ ছিল, এই সমস্ত দেশগুলোতে, এদের প্রত্যেকের, সে ফ্রান্স হোক, ইংল্যান্ড হোক, ডেনমার্ক হোক, কি যাই হোক, মানে ডাচ হোক, এদের সব জায়গায় উপনিবেশ ছিল। ফলে ওই জাতিগুলোকে, সে ভারতীয় হোক কি আফ্রিকা হোক কি লাতিন আমেরিকা হোক, এই এদের যে উপনিবেশগুলো, এদের যে স্বাধীনতা, এদের জাতিসত্তা উপেক্ষিত হয়েছিল। তথাকথিত আধুনিক জাতির সংজ্ঞা যা ইউরোপের বেলায় প্রযোজ্য হলো, সেটা অন্যান্য জায়গায় উপনিবেশগুলিতে তা প্রয়োগ করা হয়নি। এই প্রশ্নটা সামনে এলো যখন সোভিয়েত ইউনিয়ন হলো, নভেম্বর বিপ্লব হলো, তখন গিয়ে এই প্রশ্নটার নিষ্পত্তি করা হলো। সোভিয়েত ইউনিয়ন হলো এবং তারপরে নভেম্বর বিপ্লবের পরে, রুশ বিপ্লবের পরে, তারপরে সোভিয়েত ইউনিয়ন, লেনিন কমিউনিস্ট আন্তর্জাতিক তা প্রতিষ্ঠা করেছিল এবং কমিউনিস্ট আন্তর্জাতিকে লেনিনের থেসিস, এটা একটা গুরুত্বপূর্ণ, বহু আলোচিত বিষয়, বহু বিতর্কিত বিষয়, যে নিয়ে লেনিন এবং এমএন রায়ের বিরাট মতপার্থক্য হয়েছিল। তা সত্ত্বেও তার বক্তব্য যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছিল, তার থিসিস ছিল। পরে স্টালিন, সেটা হচ্ছে যে ন্যাশনাল কলোনিয়াল কোশ্চেন, জাতীয় এবং ঔপনিবেশিক প্রশ্ন সম্পর্কে বিতর্ক। এটা নভেম্বর বিপ্লবের বড় অবদান হচ্ছে যে এই প্রথম নভেম্বর বিপ্লবের পরে এটা ঘোষণা করলো যে আমাদের লড়াইটা কেবল বুর্জোয়া শ্রেণীর সঙ্গে শ্রমিক শ্রেণীর লড়াই না, এই যে পরাধীন জাতিগুলো আছে, পরাধীন দেশগুলি, ঔপনিবেশিক শাসন থেকে তার মুক্তির সংগ্রাম, একে এক সূত্রে আবদ্ধ করতে হবে। এবং তার ফল হিসাবেই ওই সময় থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তারপরে এর মাঝখানে আর তারপরে, তার আগে কিছু হয়েছিল, কিন্তু তারপরে মূলত যে শতাধিক দেশ পৃথিবীতে তথাকথিত স্বাধীনতা লাভ করেছে, যখন আমরা স্বাধীনতা লাভ করেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কালে। যদি কমিউনিস্টদের একটা খুব বড় অবদান হচ্ছে এই যে জাতি ও এই ন্যাশনাল কলোনিয়াল কোশ্চেন, উপনিবেশ যে প্রশ্নে তাদের অবস্থান, মতাদর্শগত অবস্থান, এটা সুস্পষ্টভাবে প্রমাণ করে যে আমাদের জাতীয়তাবাদ, কমিউনিস্টরা, আমরা যে অর্থে বলি, এবং আমাদের আন্তর্জাতিকতাবাদ, দুনিয়ার মজদুর এক হও, ম্যানিফেস্টো, ইশতেহারের যে প্রথম কথা, এর মধ্যে কোনো বিরোধ নেই, এর মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, একটার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। এটাই হচ্ছে জাতীয় ঔপনিবেশিক প্রশ্নের যে একটা মূল অবদান, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং তখন যখন এসব প্রশ্ন আলোচনা হয়, তখন জাতির সংজ্ঞার বিষয়টিও আলোচনা হয়। নেশন, তার ডিফিনিশন কি, কি ভিত্তিতে একটা কাউকে জাতি ইত্যাদি বলা যায়। তাতে বলা হলো যে এক ভাষাভাষী মানুষ, একরকম জীবনযাপন, সংস্কৃতি, তাদের একরকম খাদ্যাভ্যাস থেকে বস্ত্র ইত্যাদি, এসব নানা ব্যাপার আছে। এবং তারা একটা ঘন সন্নিবিষ্ট একটা লাগাতার এলাকায়, কন্টিগুয়াস এরিয়ায়, একটা সীমান্তে তারা বাস করেন এবং তাদের অর্থনীতিটাও মোটামুটি একরকম, অর্থনৈতিক ভিত্তিটা একরকম। এই চারটা 1, 2, 3, 4 করে মোটামুটি, যেটা আপনার ওই সময়কার লিটারেচার থেকে স্টালিন আরও খুব ভালোভাবে ব্যাখ্যা করেছেন সেটা।
আহ, হয়, ঠিক হয়। সোভিয়েত ইউনিয়ন যখন তৈরি হয় তখন এটাই ঠিক হয়েছিল যে এই রুশ বিপ্লব, রাশিয়ার বাইরে আর যে সমস্ত প্রজাতন্ত্র সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠছে, সাধারণতন্ত্র যেখানে বিপ্লব হয়েছে, যেখানে লড়াই হয়েছে, শোষক শ্রেণীকে উৎখাত করা হয়েছে, তাদের কাছে এই অপশন ছিল, এই চয়েস ছিল, এই পছন্দ ছিল যে আমি এই সোভিয়েতের সঙ্গে যোগ দেব কিংবা আমরা আলাদা থাকবো, বা যোগ দিয়েও আলাদা হওয়ার অধিকার, রাইট অফ দি নেশন ফর সেলফ ডিটারমিনেশন। অর্থাৎ ওই থিসিসে একটা খুব বড় কথা বলা হয়েছিল, সেটা হচ্ছে যে জাতিগুলির একত্রিত হওয়ার বা তার থেকে বিচ্ছিন্ন হওয়ার অধিকার স্বীকৃত হবে। ন্যাশনাল কলোনিয়াল কোশ্চেনে কমিউনিস্ট আন্তর্জাতিক যা ঠিক করেছিল। এবং কিন্তু সেই বিষয়টা আমাদের দেশের কথায় যদি আসি, তাহলে আর একটু গভীরভাবে আমাদের যেতে হবে, কারণ সেই দিক থেকে বিচার করলে ভারত একটা দেশ, পৃথিবীতে যার কোনো সেই অর্থে তুলনা হয় না। কারণ ভারত একটা দেশ যেটা বহু জাতি সম্পন্ন, মাল্টি ন্যাশনাল কথাটা তো বলে না ওরা, ইংরেজি 2-3 রকম বের করেছে, বাংলা কী হবে আমি ঠিক জানি না, কিন্তু এটা বহুজাতিক রাষ্ট্র বললে একটা মানে কি হবে, কিন্তু অনেকগুলো জাতি নিয়ে হচ্ছে ভারত আমাদের। এটা ভারতের বিশেষ বৈশিষ্ট্য। যদি কারোর সঙ্গে তুলনা করা হয় তাহলে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে তুলনা করতে হবে, কারণ ওইটা খালি রাশিয়া না, ওই যে রাশিয়া কোথায়, ইউক্রেন কি একরকম না কি? তার থেকে আপনি আজারবাইজান, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান এদিকে চলে আসুন, ওই পশ্চিম থেকে পূর্ব, খানিকটা ইউরোপ, খানিকটা এশিয়া, এইসব মিলে এই নানা রকম অনেকগুলো জাতিকে নিয়ে এটা হচ্ছে ইউএসএসআর, ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকস, অনেকগুলো প্রজাতন্ত্রের ইউনিয়ন, সেইটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। সুতরাং এতগুলো জাতির বৈচিত্র্যমণ্ডিতকে এক করা সম্ভব হয়েছিল সোভিয়েত ইউনিয়নে, যেটা ভারতের জন্য এখনো প্রযোজ্য। ভারত অবশ্যই, ভারতের যারা স্বাধীনতা সংগ্রামের জন্য যারা লড়াই করেছেন, এখানে বিশদ আলোচনায় যাওয়ার অবকাশ নেই, কিন্তু বহু প্রসঙ্গে এটা আলোচিত হয়েছে। তাতে কমিউনিস্টদের অবদান কেউ অস্বীকার করতে পারে না। সাধারণত কমিউনিস্টদের, অন্য বামপন্থীদের, তাদের যে অবদান কেউ অস্বীকার করতে পারে না। সে আপনি একদম ভারতের জাতীয় কংগ্রেসের আহমেদাবাদ অধিবেশনে প্রথম সম্পূর্ণ স্বরাজের যে দাবি, এটা কমিউনিস্টরাই উত্থাপন করেছিল, এটা আপনারা জানেন। হর্ষদ মোহানি হচ্ছেন তিনি, যিনি ওই ইনকিলাব জিন্দাবাদ ওই স্লোগান দিয়েছিলেন। আর পরে ওটা সেই অর্থে জনপ্রিয় হয় ভগৎ সিং এর ফাঁসির সময়। তো সেই সময় থেকে কাকাবু দের যুগ থেকে কি বলে, এই ভগৎ সিং তারপরে ইত্যাদি সব সময়ে, যে বিশেষ করে স্বাধীনতা সংগ্রামের শেষ 3 দশকে, এটাই আমরা মোটামুটি একটা ঐক্যমত আছে এই বিষয়ে, যে শেষের 3 দশকে ভারত সম্পর্কিত যে ধারণা, যে স্বাধীন ভারতটা কীরকম হবে, সেই ধারণাটার বিকাশ ঘটে। এবং সেই ধারণার বিকাশের ফলেই এটা যে স্বাধীন ভারতের মানে যে এতগুলো ভাষাভাষী, এতগুলো জাতি নিয়ে ভারত, এই ভারতের ধারণাটা গড়ে ওঠে। এবং সেটার চূড়ান্ত পরিণতি আপনি দেখবেন যে যেটা ওই আগেরকার কংগ্রেস অধিবেশনগুলোর মধ্যে আমি যাচ্ছি না, করাচি অধিবেশন, তার আগে তারপরে এই থেকে শুরু করে একদম 42-এ ভারত ছাড় আন্দোলনের সময় ওই ছোট প্রস্তাব একটা আছে, কুইট ইন্ডিয়া রেজলিউশন, এআইসিসি নিয়েছিল, তার মধ্যে ওই 1 পৃষ্ঠার কম হবে ওই প্রস্তাব। তার মধ্যে হয়েছে যে স্বাধীন ভারত হবে, এই যে বিভিন্ন ভাষাভাষী রাজ্য, সেগুলোর একটা কি বলে ইউনিয়ন হবে, এবং সেটা তাদের অটোনমি থাকবে, এই রাজ্যগুলোর অটোনমি থাকবে, স্বাধিকার থাকবে, এই 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 কথাটা ছিল ওর মধ্যে, ওই প্রস্তাবের মধ্যে। এটা সবটা হয়নি। সেই অর্থে যুক্তরাষ্ট্রীয় কাঠামো বলতে যা বোঝায়, সেটা যা ছিল সংবিধানে, যা আছে এখনো, তারপরে সেটা সংশোধন করে করে সর্বশেষ যা হয়েছে কাশ্মীর, এবং তারপরেও যা হয়েছে কয়েকটা রাজ্যে যেভাবে যা হয়েছে, বা বাংলায় যা
হওয়ার ষড়যন্ত্র হচ্ছে, তাতে সেগুলো দাঁড়ায় না। কিন্তু একটা ভারত গড়ে তোলা যেত, যে যে ভারতে এটা, ওই ভারতের কনসেপ্ট তো দেশ ভাগের কথা ছিল না, ওখানে জাতি ধর্ম নির্বিশেষে একটা ভারত হবে। সেই জাতির সঙ্গে ধর্ম আমরা গুলিয়ে ফেলার স্পষ্টত বিরোধিতা করেছি সবসময়, এখনও তাই করি। ধরুন এখনকার যেটা বাংলাদেশ, সেটা ধর্মের দিক থেকে, ধর্মাবলম্বীর দিক থেকে সেখানে হচ্ছে মুসলমান প্রধান, এইখানে মুসলমানরা সংখ্যালঘু, জাতি একটাই বাঙালি। ভাষাভাষী, সংস্কৃতি, আপনি আচার আচরণ, পোশাক, মানে ধর্মীয় পোশাক আমি বলছি না, কিন্তু এই যদি বলেন কি রবীন্দ্রনাথ নজরুল ভাগ করা মুশকিল তো। তারপরে অনেকে বাংলা সাহিত্যে, অবশ্য আমাদের এখানে আমি বলছি যে বাংলা ভাষায় 21শে ফেব্রুয়ারি ওই আন্দোলন, যদি কেউ ভুলে যায় তাহলে খুব মুশকিল হবে। কি এখনও বাংলা ভাষার বিকাশে বাংলাদেশের অবদান যদি কেউ ভুলে যায়, তাহলে ভাষা, সাহিত্য, সংস্কৃতি, কবিতা, নাটক, গান, আমি অনেক কিছুতে যাচ্ছি না, এটা যদি সেই অর্থে যদি বাঙালির কোনো জাতিরাষ্ট্র আছে তো ওইখানে আছে, ওই বাংলাদেশে। কিন্তু জাতি তো ভাগ হয়ে গেল, এখানে ধর্মের ভিত্তিতে ভাগ হয়ে গেল। কি আপনি পাঞ্জাবও তাই হয়েছে একই, যে কেউ এখান থেকে কি বলে পাকিস্তানে ঢুকেছে বুঝতে পারবে যে ওই ওয়াঘা সীমান্ত পেরোলে ওই পাঞ্জাবি কি বলে পাকিস্তানের যে পাঞ্জাব অংশ, যেখানে এক্সচেঞ্জ পপুলেশন একটু বেশি হয়েছিল, সে চরিত্র একটু ভিন্ন, তাদের যে নাচ গান খাওয়া দাওয়া, এই মানে ধাংরা নাচ থেকে তারপরে খাওয়া দাওয়া, গ্রামে গেছি আমরা যারা, যে কেউ গেছে সে দেখেছে যে কিছু পার্থক্য বুঝবেন না আপনি এপাশ থেকে ওপাশে। সেই গমের ক্ষেত, ওই রকম ক্যানাল, তার জল, এই চাষ হচ্ছে, কি পার্থক্য বোঝা খুব মুশকিল। ওই ধর্ম জাতি চেনে এক করানো। জার্মানির একটা জাতি, ইস্ট জার্মানি ওয়েস্ট জার্মানি এখন নেই, পাঁচিল ছিল এখন নেই। কোরিয়াতে একটা জাতি, দুটো আছে এখন নেই। ভিয়েতনাম একটা জাতি, এখন উত্তর দক্ষিণ মিলে গেছে। এই যে সেই দিক দিয়ে যদিও ভারতের একটা বিশেষ সমস্যা এর সঙ্গে রয়েছে, এখানে এতগুলো জাতি, এই তামিল, তেলেগু ইত্যাদি, যাদের ভাষা আলাদা, লিপি আলাদা, বাকি পোশাকপত্র কিছু মিল আছে, কিছু মিল নেই, খাওয়ার দাওয়ার তার মধ্যে কিছু মিল আছে, কিছু মিল নেই, আর দক্ষিণের সঙ্গে এদিকে কোনো মিল নেই, পূর্বের সঙ্গে পশ্চিমের মিল নেই, এগুলো ভিন্ন ভিন্ন সংস্কৃতি, ভিন্ন ভাষা ইত্যাদি। সেই জন্যে অনেকগুলো জাতি নিয়ে এই ভারত আমাদের গর্বের ব্যাপার। এটা অনেক সময় ছোট করে কেউ দেখে, ঠিক নয়, এটা বোঝার জন্য। সে নয় বললাম সোভিয়েত ইউনিয়নের পরে পৃথিবীতে যদি এরকম একটা কোনো দেশ থাকে, তাহলে সেই দেশটার নাম হচ্ছে ভারত। এবং সেইটাই আমাদের কমিউনিস্টদের, বামপন্থীদের অবদান এই ধারণার পেছনে বড়। আর বাকি যা হয়নি, যেটা ভাগ, দেশভাগ ইত্যাদি, সাম্রাজ্যবাদ এবং তার সঙ্গে যারা আপোষ করেছিল এবং তাদের অনুচররা, তারপরে এখন আমরা যেখানে আছি। যাই হোক না কেন, আমি আমাদের জাতীয়তাবাদের ধারণাটা আমি সেই জন্য বলতে চাচ্ছি যে আধুনিক জাতি, তারপরে কি বলে আমাদের ন্যাশনাল কলোনিয়াল কোশ্চেনে জাতি সম্পর্কে ধারণা, ভারতে জাতি সম্পর্কিত প্রশ্ন। একটাই খালি আমি বললাম একটা কথা, সেটা খেয়াল রাখবেন, সেটা হচ্ছে ভারতের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা আমরা যেন যথাকথিত তফসিলি জাতি, উপজাতি যাদের বলা হয়, এই যে একটা আছে জাতি, মানে সামাজিক বৈষম্য একটা আমাদের সমাজে, এটা মূলত ব্রাহ্মণ্যবাদ, তথাকথিত হিন্দু ধর্ম যাকে এখন বলা হয়, হিন্দু কথাটা তখন ছিল না, কিন্তু মূলত ব্রাহ্মণ্যবাদ। ওই যে চতুর্বর্ণ মায়া সৃষ্ট, গীতাতে যা আছে, আপনি গীতা, রামায়ণ, মহাভারতকে খুঁজলে হিন্দু কথা পাবেন না, মানে অরিজিনাল স্ক্রিপ্টে বেদ ওখানে উপনিষদে কোথাও হিন্দু কথাটা পাবেন না, কিন্তু ওইটা পাবেন, ওই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই চতুর্বর্ণ, এই বর্ণভেদ, এই একটা ব্যাপার যেটা আমাদের এখানে খেয়াল রাখতে হয়। সেটা ঠিক গেলে তারা বিভিন্ন জাতিতে বিভক্ত, কিন্তু তাদের নিজস্ব বৈশিষ্ট্য আছে, তাদের নিজস্ব ভাষা আছে, সংস্কৃতি আছে, নানা রকম বৈশিষ্ট্য ইত্যাদি আছে। এবং বড় কথা হচ্ছে তারা অর্থনৈতিক বৈষম্য খালি না, সামাজিক বৈষম্যের শিকার, একটা বিশেষ ব্যাপার যা বিরুদ্ধে আমাদের এখানে শ্রেণী সংগ্রাম, গণসংগ্রামের সঙ্গে যার নিরবিচ্ছিন্নভাবে আমাদের ঐক্য গড়ে তুলতে হয়। এটাকে আলাদাভাবে সামাজিক বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, এটাকে একীভূত না করে আমাদের যে মুক্তির সংগ্রাম তা পরিচালনা করা, এগিয়ে নিয়ে যাওয়া অসম্ভব।
ব্যাস এখানে আমি এই কথাটা ছেদ টানতে পারি। এখন আমাকে খুব দ্রুততার সঙ্গে আমার যে পরিকল্পনাটা একটু ভেস্তে যাচ্ছে মনে হচ্ছে, সেটা হচ্ছে যে এ, আমাদের মতাদর্শগত অবস্থান সম্পর্কে আরও কয়েকটা অবস্থানে আমাদের যেতে হবে। কিন্তু আমি আপনাদের খালি এইটা বলতে পারি যে মতাদর্শ হচ্ছে কমিউনিস্ট মতাদর্শ, কমিউনিস্ট পার্টি মতাদর্শগত অবস্থান। এটা একটা বিশ্বভিক্ষা। মার্ক্সবাদ লেনিনবাদ ভারত ভিক্ষা, চীন ভিক্ষা, আমেরিকা ভিক্ষা এরকম না, এটা একটা বিশ্বভিক্ষা, সারা দুনিয়াকে দেখবার, ব্যাখ্যা করবার, যার ভিত্তি হচ্ছে বিশ্লেষণ, ব্যাখ্যার ভিত্তি হচ্ছে একটা বৈজ্ঞানিক ভিত্তি। এটা একটা বৈপ্লবিক মতবাদ এবং একই সাথে বৈজ্ঞানিক। এটা লেনিনের বলার কথা যে এই অ্যাট দি সেম টাইম রিভলিউশনারি, সায়েন্টিফিক অ্যান্ড রিভলিউশনারি, বৈজ্ঞানিক। তো এটার ভিত্তিতে প্রতিষ্ঠিত তত্ত্ব হচ্ছে যে যাকে আমরা বলি দ্বন্দ্বমূলক ও ঐতিহাসিক বস্তুবাদ। তার ভিত্তিতে আমরা বিশ্ব দৃষ্টিভঙ্গির দ্বারা পরিচালিত হয়ে আমরা পরিস্থিতি ইত্যাদি বিশ্লেষণ করি। যে পরিস্থিতিটা এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, যে পরিস্থিতি একটা বিকাশমান, যা কোনো কিছু স্থান অনর অচল কিছু নেই, সেই বিশ্ব পরিস্থিতি হোক, দেশের পরিস্থিতি হোক, কলকাতার পরিস্থিতি হোক, আজকের পরিস্থিতি, কালকের পরিস্থিতি, কিছু পরিবর্তন হতে পারে, মানে হয়, পরিবর্তন হতেই আছে। আপনার আমার সবার মধ্যে পরিবর্তনই হচ্ছে জগতের নিয়ম। কিন্তু তার পেছনে যে চালিকা শক্তি হচ্ছে এই পরস্পর বিরোধিতার মধ্যে দ্বন্দ্ব এবং ঐক্য, যাকে বলা হয়, সেই তত্ত্বের দ্বারা আমরা পরিচালিত হই। সেটা আমাদের বিশ্বভিক্ষা। এইটা আনুষ্ঠানিকভাবে কমিউনিস্ট পার্টি এবং এই বিশ্বভিক্ষা গৃহীত হয় এবং সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে নভেম্বর বিপ্লবের পরে, যখন কমিউনিস্ট আন্তর্জাতিক প্রতিষ্ঠিত হয় এবং সব বিশ্বের কমিউনিস্ট পার্টিগুলো তারা এই কমিউনিস্ট আন্তর্জাতিকের তারা সদস্য হয়। এবং এই সমস্ত যে বললাম জাতীয় ঔপনিবেশিক প্রশ্ন থেকে আরম্ভ করে আরও অনেক প্রশ্নের, পার্টি, তার সংগঠন, এই সমস্ত প্রশ্নে, বহু কিছু প্রশ্নে আমাদের অবস্থানগুলো যখন কমিউনিস্ট আন্তর্জাতিক ছিল সেই সময় তার বিকাশে সেটা সহায়ক হয়েছিল। সুতরাং কমিউনিস্ট আন্তর্জাতিকের সময় যে বিতর্কগুলো, আমি তার মধ্যে যাচ্ছি না, কারণ সেখানে আমাদের অবস্থান কি অন্য কোনো পার্টির অবস্থান শেষমেশ কমিউনিস্ট আন্তর্জাতিক যা ঠিক করেছে সেই অনুযায়ী চলেছে। কমিউনিস্ট আন্তর্জাতিকে যা সিদ্ধান্ত হয়েছে তার মধ্যে চলেছে। যারা মানেনি তারা বহিষ্কৃত হয়েছে। এমএন রায় যেরকম আমাদের দেশে, তিনি কমিউনিস্ট আন্তর্জাতিকে তিনি বড় নেতা ছিলেন, সেই হিসাবে যেহেতু এক্সিকিউটিভ মেম্বার ছিলেন, চায়নার দায়িত্ব তার ছিল। আপনি বাবুল যে কী বলে, এই সময়ে যখন হোচিমিনকে কেউ চিনত না, মাওকে হয়তো নাম জানতো না, সে সময় তিনি কমিউনিস্ট এক্সিকিউটিভ, সেন্ট্রাল কমিউনিস্ট ইন্টারন্যাশনালের সেন্ট্রাল এক্সিকিউটিভ। কিন্তু ফলে ওই সময়কার বিতর্কের কথা আমি যাচ্ছি না। সেই বিতর্ক একটা ইতিহাস আছে এবং তা অবশ্যই এখন আমরা আরেকবার ঘুরে ফিরে দেখতে পারি, সে নিয়েও আমি যাচ্ছি না। কিন্তু কমিউনিস্ট আন্তর্জাতিক যতদিন ছিল, তারপরে কমিউনিস্ট আন্তর্জাতিক যখন ভেঙে গেল, ভেঙে দেওয়া হলো, সঠিকভাবে ভেঙে দেওয়া হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে। কমিউনিস্ট ইন্টারন্যাশনালের যে এক্সিকিউটিভ কমিটি, তারা স্টালিন তখন নেতৃত্বে বিশ্ব কমিউনিস্ট আন্দোলনের অন্যতম নেতা, সেই সময় যে যুক্তি দেওয়া হয়েছিল সেটা আমরা মনে করি সঠিক যুক্তি। সেটা হচ্ছে এই যে এখন বিশ্ব কমিউনিস্ট আন্দোলনের যা বিকাশ হয়েছে, মানে তখন সেই সময়, তাতে এই একটা কেন্দ্র থেকে বিশ্ব কমিউনিস্ট আন্দোলন কোন দেশে কি হবে এইসব পরিচালনা করা অসম্ভব। তার আগে আমাদের পার্টি সহ পৃথিবীর যে কোনো পার্টি, তার যদি কর্মসূচি হতো, গঠনতন্ত্র হতো, সেসব জমা দিতে হতো কমিউনিস্ট আন্তর্জাতিকে এবং তারপরে আপনি কমিউনিস্ট আন্তর্জাতিকের অনুমোদন পেতেন, স্বীকৃতি পেতেন, রেকগনিশন। তাহলে আপনি কমিউনিস্ট আন্তর্জাতিকের মেম্বার হতে পারেন। আমাদের পার্টিও অনেকদিন কমিউনিস্ট আন্তর্জাতিকের মেম্বার হতে পারেনি, কারণ আমাদের প্রোগ্রাম জমা দেওয়া যায়নি। মাঝখানে কিছু সময় ছিল পার্টি কর্মসূচির ইতিহাসে, আমি এখানে যাচ্ছি না। তো সেই জন্যে ভারতের পার্টির কথা আমি বলছি, আমাদের প্রোগ্রাম সেই অর্থে ছিল না। সুতরাং দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন ভাগ হয়ে গেল, বিশ্ব কমিউনিস্ট আন্দোলনের তার প্রধান যুক্তি ছিল এই যে একটা কেন্দ্র থেকে পরিচালিত হওয়া সম্ভব নয়। একটা কেন্দ্র থেকে সারা দুনিয়াতে কে দেশে, কোন দেশে কি হবে, বিপ্লবের পথ কী, কর্মসূচি কী, শ্রেণী শত্রু কারা, রাষ্ট্রে কারা আছে, রাষ্ট্র ক্ষমতার শ্রেণী বিশ্লেষণ কী, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন নিষ্পত্তি করা যায় না। সেই দেশের কমিউনিস্ট আন্দোলনকে করতে হবে। আমাদের অবস্থান হচ্ছে সঠিক অবস্থান, সেইটাই হবে, সেই দেশের
অবস্থানকে ঠিক করতে হবে। এখন যুদ্ধ শেষ হলো, দেশ স্বাধীন হলো, আমাদের কমিউনিস্ট আন্দোলনের যে বিতর্ক ছিল স্বাধীনতার আগেও ছিল, তারপরে স্বাধীনতার পরে যে বিতর্ক ছিল, তখন তো আর পার্টি ফাটি ভাগ হয়নি। আগে কিছু ভাগ হয়েছিল, আমি অন্য কমিউনিস্ট পার্টি থেকে চলে যাই, সে তো ট্রস্কি যখন বহিষ্কৃত হন তখন টর্চলাইটটা তারা আলাদা কমিউনিস্ট পার্টি করে, এসব একটা ইতিহাস আছে, আমি তার প্রতি যাচ্ছি না। কিন্তু আমরা কমিউনিস্ট পার্টি, আমাদের পার্টির মধ্যে প্রথম বিতর্কটা শুরু হয় স্বাধীনতার পরে স্বাধীনতার চরিত্র নিয়ে, সেটা আপনারা জানেন। 1948 সালে এই কলকাতা কংগ্রেসে, পার্টির দ্বিতীয় কংগ্রেসে সেই যে বিতর্ক হয়, এবং সেটায় শেষমেশ যে পার্টির কর্মসূচি ঠিক হয় স্বাধীনতার পরে, তাতে একটা ভুল লাইন নেওয়া হয়েছিল, যেটা আমরা যারা পার্টি কর্মসূচি পড়েছি তারা, আমরা বা ক্লাসে আপনারা করেছেন, সবাই জানেন, আপনারা অনেক জায়গায় সেই বিষয়ে ব্যাখ্যা করে থাকবেন। এই দ্বিতীয় কংগ্রেসের লাইন একটা সংকীর্ণতাবাদী লাইন, যে আমাদের দেশটাই নাকি স্বাধীন হয়নি। হ্যাঁ, এখনও আমরা আধা ঔপনিবেশিক চরিত্র থেকে গেছে, কমনওয়েলথের মেম্বার আছে, ইত্যাদি ইত্যাদি। সুতরাং পূর্ণ স্বাধীনতার জন্য লড়াই করতে হবে, এবং বিপ্লব একসাথে সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক আর সমাজতান্ত্রিক এইসব স্তর দরকার নেই, মোটামুটি এই একসঙ্গে স্বাধীনতা, সমাজতন্ত্র, গণতন্ত্র সব একসঙ্গে একটা বিপ্লবের স্তর ইত্যাদি। আমি ভারতীয় প্রতিবাদের শ্রেণী বিশ্লেষণ এবং এখানকার, সুতরাং সেটা একটা বিতর্ক। তাহলে কমিউনিস্ট পার্টিতে বিতর্কটা কেউ যেরকম বলে যে এটা কেবল আন্তর্জাতিক ক্ষেত্রের বিতর্ক, এইখানে পার্টিকে প্রভাবিত করছে, সেটা সবটা ঠিক নয়। এটা কমিউনিস্ট পার্টিতে বিতর্ক তখন ছিল, একটা বিতর্ক তখন এসেছিল, সেটা হচ্ছে যখন ওই দ্বিতীয় কংগ্রেসের লাইন যখন বাস্তবে প্রয়োগ করতে গিয়ে দেখা গেল যে এটা ঠিক নয়। যদিও একটা খুব সহজ কথা বলতেন, এই অনানুকরণীয় ভাষা তাঁর, যে আমাদের জ্যাঠামশাই জিজ্ঞেস করতেন, কিরে দুনিয়ার সবাই স্বাধীনতা মনে করছে ওরা স্বাধীন হয়েছে, আর তোরা মনে করছিস তুই পরাধীন আছিস, তোরা এটাই মানে সবাই মনে করছে স্বাধীনতা, আমাদের দেশ স্বাধীন হয়েছে, আর তোরা মনে করছিস যে তোরা স্বাধীন নেই। যাই হোক, সেটা আমাদের ভুল হয়েছিল, আমাদের মানে তখনকার পার্টি, আমরা সেটা তো অস্বীকার করতে পারি না, আমাদের পার্টি, অবিভক্ত পার্টি ভুল করেছিল। কিন্তু তখন আপনার খেয়াল থাকবে একটা বিতর্ক তখন সোভিয়েত চীন নিয়ে একটা হচ্ছে, সেটা অন্য কিছু না, সেটা সোভিয়েত চীন বিতর্ক তখন হয়নি, তখন স্টালিন জীবিত, এবং সোভিয়েত চীনের মধ্যে সেরকম বড় বিতর্ক কিছু ছিল না, একেবারে কিছু ছিল না তা না, কিন্তু বড় বিতর্ক কিছু ছিল না। সেই সময়ে যখন এখানে বিতর্ক হয় এবং দেখা গেল এটা হচ্ছে না, তখন কার কাছে যাবে? কমিউনিস্ট ইন্টারন্যাশনাল নেই, কমিনফর্ম একটা ছিল, তো এটা কাগজ ছিল, এইসব ছিল, পরে লাস্টিং পিস অ্যান্ড সোশ্যাল ডেমোক্রেসি, মানে ইত্যাদি। আমি অনেক কথায় গেলে মুশকিলে পড়বো, সেই জন্যে সেখানে প্রবন্ধ সম্পাদকীয় লেখা হয়েছিল, যাতে বোঝা যাচ্ছিল যে আমরা এখানে লাইনটা সমালোচনা করা হচ্ছে। তখন স্টালিনের সঙ্গে মত বিনিময়ের প্রশ্ন ওঠে, সেটা ইতিহাসে আছে, আমি তার ব্যাখ্যায় যাচ্ছি না। বিতর্কটা হচ্ছিল এইখানে যে আমাদের দেশের বিপ্লবটা সোভিয়েতে, রাশিয়াতে যেরকম হয়েছে, রুশ বিপ্লব যেরকম করে হয়েছে, মূলত শ্রমিক শ্রেণী, শহরাঞ্চলে জেনারেল স্ট্রাইক, তারপরে সোলজার সোভিয়েত, তারপরে কৃষক, এসব যেরকম হয়েছে, সেরকম নাকি চীন বিপ্লব, অর্থাৎ গ্রাম, কৃষক সংগ্রাম, শহর ঘিরে ফেলো, এইসব যা বলা হয় আর কি। এটা কোন পথে? একদল তারা মনে করতেন তেলেঙ্গানা ইত্যাদি যেরকম হচ্ছে ওই রকম করে গ্রাম দিয়ে শহরকে ঘিরতে হবে চীনের মতো, আর একদল মনে করতেন না, এটা বেসিক্যালি আমাদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাকশন, চীন চাইতে আমাদের শিল্প ইত্যাদি অগ্রগতি এখানে আছে, এখানে শ্রমিক শ্রেণীর সংখ্যা অনেক বেশি, সুতরাং এখানে ওই রকম চীনের মডেল হবে না, রাশিয়ান মডেল হবে, রুশ পথ না চীন পথ, এইসব বলা হতো। এবং সেই বিতর্কটা কিভাবে নিষ্পত্তি হবে, তখন স্টালিনের সঙ্গে মত বিনিময়, স্টালিন জীবিত ছিলেন, তিনি তার ব্যবস্থা করেছিলেন মত বিনিময়, সব শোনা হয়েছিল, বিতর্ক যে যার কথা বলেছিল। তারপরে অবশ্য এটা এই সিদ্ধান্তে পৌঁছানো হয়েছিল যে এটা এরকম হয় না, যে এটা ভারতের বিপ্লব চীন পথে হবে না রুশ পথে হবে, ভারতের বিপ্লব ভারতীয় পথে হতে হবে, ভারতের সুনির্দিষ্ট পরিস্থিতি বিশ্লেষণ করতে হবে, এবং সেখানে ভারতীয় বিপ্লব ভারতীয় পথে হতে হবে, সেটা পার্টিকে ঠিক করতে হবে। উনি কিছু পরামর্শ দিয়েছেন, কিছু গ্রহণ হয়েছে, এবং তারপরে ওরা ফিরে এসে কি বলে তৃতীয় কংগ্রেসে পার্টির, সেখানে ওই অনুযায়ী কি বলে আমাদের পার্টি কর্মসূচি, এবং কর্মসূচির সঙ্গে যারা একটু বয়স
খুব বেশি বয়স্ক হতে হবে এরকম না, কিন্তু অনেকেই দেখে থাকবেন যে কর্মসূচি ও কর্মনীতি বলে ওই বইটা ছাপা হতো। কর্মনীতি মানে ওই যে চীন পথ হবে না রুশ পথ হবে তার নিষ্পত্তি আছে ওখানে, ওইখানেই বলা আছে যে ছিল আর কি, যে এটা রুশ পথ বা চীন পথ হবে না, কর্মনীতি পার্সপেক্টিভ ট্যাকটিক্যাল লাইন অন্য ভাষায় বলা হয়। কর্মনীতি আমি সহজে বাংলায় বলছি, স্টেটমেন্ট অফ পলিসি, এই সেটা ছিল। সেটা আমাদের তখন থেকে পার্টি কর্মসূচিতে ছাপা হতো। কিন্তু ওর পরে ওই বিতর্কটা ওই জায়গায় থাকলো না। ভারত রাষ্ট্রের শ্রেণী চরিত্র থেকে আরম্ভ করে অনেক কিছু বিষয়ে যখন কর্মসূচি, ওই কর্মসূচি যেটা আলোচনার ভিত্তিতে তৈরি হয়েছিল তার 3 বছরের মধ্যে বোঝা গেল ওটা ভারতের মাটিতে প্রয়োগ করে হচ্ছে না, তার মানে কিছু গোলমাল আছে। ফলে আবার বিতর্ক, তো পার্টির মধ্যে মতাদর্শগত অবস্থান এটা নিয়ে ভিন্নতা এবং বিতর্ক ছিল। এটা পরে আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনে যখন বিতর্ক তৈরি হলো তখন সেটা একটা বাড়তি ব্যাপার, কিন্তু সেটা পরের ব্যাপার। অনেকে মনে করে তার জন্যেই আমাদের এখানে সব গোলমাল হলো, তা না। আমি সেই জন্য ইতিহাসটা বললাম আমাদের অবস্থানগুলো। এবং সেটা হচ্ছে এই যে স্টালিন 57 সালে মারা গেলেন, 60 সালে 54, হ্যাঁ 54 সালে মারা গেলেন, 56 সালে হচ্ছে বিংশতিতম কংগ্রেস, সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি। যাই হোক, ওই ক্রুশ্চেভ তথাকথিত ডিস্টালিনাইজেশন, যেখানে স্টালিন সম্পর্কে তথাকথিত এই যে মানে কি বলে ক্রুশ্চেভ লাইজ বলে যে বই বেরিয়েছে, যা যে দলিল পার্টি কংগ্রেসে এবং বাইরে এটা দিয়ে দেওয়া হয় স্টালিনের ভীষণ রকম নেতিবাচক মূল্যায়ন ইত্যাদি করে, এবং সেইটার থেকে কমিউনিস্ট আন্দোলনে বিতর্ক শুরু হয়। এবং বিশেষ করে তারা যে লাইন নিয়েছিলেন সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি, সেটা হচ্ছে 3টা পিসফুল কোএক্সিস্টেন্স, শান্তিপূর্ণ সহাবস্থান, শান্তিপূর্ণ উত্তরণ মানে পুঁজিবাদ থেকে সমাজতন্ত্রের উত্তরণ, এবং পিসফুল ইকোনমিক কম্পিটিশন, শান্তিপূর্ণ প্রতিযোগিতা সাম্রাজ্যবাদের সঙ্গে পুঁজিবাদের, ইত্যাদি লাইন, যাকে সংশোধনবাদী লাইন হিসাবে চীনের পার্টি বলে বা আরও কিছু পার্টি বলে, এবং আমাদের পার্টিতেও সে নিয়ে বিতর্ক হয়। এবং সেটা পরে সমাধান করবার চেষ্টা হয়নি সেরকম না। প্রথমত হচ্ছে যে চীনের পার্টি আর সোভিয়েত ইউনিয়ন পার্টি সহ তখন যে 12টা কমিউনিস্ট পার্টি ছিল যারা শাসক পার্টি, যে সমস্ত দেশে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পূর্ব ইউরোপের পার্টিগুলো সহ, এই শাসক পার্টি তারা বৈঠক করে 57 সালে, আর তারপরে 60 সালে হচ্ছে 81টা পার্টি, মানে পৃথিবীর যতগুলো কমিউনিস্ট ওয়ার্কার্স পার্টি ছিল তাদের বৈঠক হয়। সেই 57 সালের আর 81 পার্টির দলিল যা কেউ যারা আছে যারা দেখেছেন সেসব সেখানে পড়লে বোঝা যায় যে এখনকার পিছনের দিকে ফিরে তাকিয়ে যে ওই যে বিতর্ক ছিল তাদের মধ্যে মতাদর্শগত প্রশ্ন ছিল, কিন্তু এই 57 আর 60 সালের দলিল ওইটার নিষ্পত্তি করতে পারেনি। একটা প্যাচওয়ার্ক আর কি, আচ্ছা এর কিছু থাকবে ওরও কিছু থাকবে, এইসব এইরকম একটা অবস্থানে ছিল। এবং তারপরে কি বলে এই যে ঐক্য গড়ে তোলবার চেষ্টা, এটা আর অগ্রসর হয়নি। 57-58 সালে চীন থেকে সোভিয়েত ইউনিয়নের যারা যে সাহায্য দেওয়া হচ্ছিল তারা ওখান থেকে ফিরে যায়, কারণ চীনের পার্টি মাও চীনের অগ্রগতি সমাজতন্ত্র করার পথ নিয়ে কী হবে সে নিয়ে মতপার্থক্য। তারপরে ওদের যে লাইন তথাকথিত কী বলে ব্যাকয়ার্ড স্টিল প্ল্যান্ট, পিছনে ঘরের পিছনে উঠোনের ওদিকে স্টিল প্ল্যান্ট তৈরি করো থেকে আরম্ভ করে গ্রেট লিপ ফরওয়ার্ড, মানে এক চাপে অনেক এগিয়ে চলো। তারপরে সাংস্কৃতিক বিপ্লব, তারপরে নৈরাজ্য, এই ঘটনাগুলো পরপর ঘটেছে এবং ক্রমশ এই দুই পার্টির মধ্যে হয়। কিন্তু কিছু প্রশ্নে তখন চীনের পার্টি যেহেতু স্বাভাবিকভাবে সংশোধনবাদের বিরুদ্ধে লড়াইতে তারা একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, তখন আমাদের অবস্থান কী বলে তাদের পক্ষে সেই লড়াইতে ছিল। কিন্তু পার্টির তখন আমাদের একটাই পার্টি আছে। তারপরে 62, 63 আমাদের
এই কারা শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করতে চায় বলছে এই ন্যাশনাল কাউন্সিলে পার্টির, সেগুলোর রাতারাতি সব নাম দিয়ে দেওয়া হয় পুলিশের হাতে এবং তাদের গ্রেপ্তার করা হয়। তারপরে এক পার্টি করার চেষ্টা ইত্যাদি এসব সফল হয়নি, কিন্তু তারপরে আমাদের 64 সালে, তার আগে তেনালি কনভেনশন আর সপ্তম কংগ্রেস কলকাতায়, সেইখানে পার্টি আমাদের সিপিআইএম নামটা পরে হয়েছে। আমরা বলতাম আমরা কমিউনিস্ট পার্টি, ওরা দক্ষিণপন্থী, আর ওরা বলতে এটা বামপন্থী ইত্যাদি এইসব ছিল, কিন্তু 65 সালে আমাদের পার্টি। তো আমাদের যখন পার্টি 64 সালে হয় তখন কিন্তু খেয়াল রাখা দরকার যে আমরা সোভিয়েত বা সোভিয়েত ইউনিয়ন বা চীনের পার্টি এদের নির্দেশ মতো চলিনি। কিন্তু তখন থেকে কিছু লোক পার্টির মধ্যে ছিলেন যারা পুরোপুরি মনে করতেন যে সোভিয়েত ইউনিয়ন যা লাইন করবে ভারতের জন্য ঠিক, আমরা তা দিয়ে চলবো, মস্কো বলে দেবে আমরা চলবো। মস্কোর উপরে খুব নির্ভরশীল ছিলেন যারা সিপিআই বলে। আর পরের দিকে তারা প্রথমে আমাদের সঙ্গে ছিলেন, যেহেতু আমরা সোভিয়েত ইউনিয়নের সংশোধনবাদের বিরুদ্ধে লড়াইতে ছিলাম। আর পরের দিকে তারা তথাকথিত চীনপন্থী হয়ে যান, অর্থাৎ সেটা হচ্ছে বেজিং থেকে বলে দেবে, তাহলে আমরা এখানে কি বলে সেই অনুযায়ী চলব। সিপিআইএম এর জন্ম থেকে 64 সাল থেকে আমরা রুশপন্থী, চীনপন্থী কোনো পন্থী ছিলাম না। পার্টি কর্মসূচি যখন নিয়েছি তখন সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি কি বলছিল, ভারতীয় বুর্জোয়াদের চরিত্র কি, যে এরা সবাই জাতীয় বুর্জোয়া, এরা সাম্রাজ্যবাদ বিরোধী। আমরা মানিনি, আমরা বলেছি না, জাতীয় বুর্জোয়ারা আছে, কিন্তু জাতীয় বুর্জোয়ারা ভারত রাষ্ট্রের নেতৃত্বে নেই। নেতৃত্ব হচ্ছে বুর্জোয়া জমিদার শ্রেণীর, নেতৃত্ব হচ্ছে বৃহৎ বুর্জোয়ারা। এই ভারতীয় বুর্জোয়াদের আমাদের চরিত্রিক যে বিশ্লেষণ আমরা করি, এবং তাদের সাম্রাজ্যবাদ বিরোধী অবস্থান তা সুনিশ্চিত নয়, কারণ যেই বৃহৎ বুর্জোয়ারা ক্রমশ আন্তর্জাতিক লগ্নি পুঁজির, তখনকার আন্তর্জাতিক বিদেশি লগ্নি পুঁজির সঙ্গে ক্রমবর্ধমান সহযোগিতা বাড়াচ্ছে, সেই অবস্থানটা আমাদের ছিল। চীনের পার্টি কি বলছিল যে না, এই বুর্জোয়ারা, চীনের পার্টি সোভিয়েত পার্টির মধ্যে সবসময় যে মতাদর্শগত প্রশ্নে বিতর্ক হয়েছে খালি না। যদি আপনি ধরেন যখন চৌরাল্লাই এসছেন জোট নিরপেক্ষ আন্দোলন, তার আগে পঞ্চশীল নীতি, হিন্দি চিনি ভাই ভাই, তখন চীনের পার্টি বলছেন হ্যাঁ এরা জাতীয় বুর্জোয়া, নেহরু জাতীয় বুর্জোয়াদের প্রতিনিধিত্ব করেন। সোভিয়েত পার্টিও বলছে জাতীয় বুর্জোয়াদের প্রতিনিধিত্ব করেন। আমরাই বলছি কেবলমাত্র যে ওরা জাতীয় বুর্জোয়া প্রতিনিধিত্ব করেন না। ডাঙ্গে বলছে জাতীয় বুর্জোয়াদের প্রতিনিধিত্ব করেন। এই মানে আমি বলছি চীনের পার্টি, সোভিয়েত পার্টি, ডাঙ্গে এরা একটা অবস্থানেই ছিলেন যখন সম্পর্ক ভালো ছিল। আর যেই সম্পর্ক যুদ্ধ সীমান্ত এসব এসে গেল, তারপরে বুর্জোয়াদের চরিত্র বলে ওরা কম্প্রেডার, এরা দালাল পুঁজিপতি ইত্যাদি। আমরা বললাম না, এটা কম্প্রেডার না। কম্প্রেডারের চরিত্র, চীনের যে পুঁজিপতি চরিত্র, তার সঙ্গে ভারতীয় বুর্জোয়াদের চরিত্রের পার্থক্য আছে, এবং কমিউনিস্ট আন্তর্জাতিকের সময় দলিল ইত্যাদি সেটা লিপিবদ্ধ আছে। কাজে প্রথম থেকেই আমাদের পার্টির জন্মলগ্ন থেকে বা আন্তঃপার্টি সংগ্রামে যারা আমাদের পার্টির পরে নেতৃত্ব, নবরত্ন ইত্যাদি যারা নেতৃত্ব দিয়েছেন, সেখানে এটা এক জায়গায় আমরা কি বলে স্পষ্ট এক আমাদের সুনির্দিষ্ট স্বাধীন অবস্থান ছিল যে ভারতীয় বুর্জোয়াদের চরিত্র এই বিপ্লবের স্তর, জনগণতান্ত্রিক বিপ্লবের স্তর, শ্রমিক শ্রেণীর নেতৃত্ব, শ্রমিক কৃষক মৈত্রী ইত্যাদি, জনগণতান্ত্রিক ফ্রন্ট, এদের নিয়ে হবে। আর চীনের পার্টি, যেহেতু চীনে হয়েছে নয়া গণতান্ত্রিক বিপ্লব, তাহলে এখানেও নকশালদের বলতে হবে নয়া গণতান্ত্রিক বিপ্লব। আর সোভিয়েত পার্টি যেহেতু বলছে যে ন্যাশনাল ডেমোক্রেটিক রিভলিউশন, সেহেতু সিপিআইকে বলতে হবে যে ন্যাশনাল ডেমোক্রেটিক রিভলিউশন। আমরা কোনো ব্যাপারে চারটা মৌলিক প্রশ্নেই আমাদের সঙ্গে ওদের মত পার্থক্য ছিল দুই পার্টি, এবং ওরা কেউ আমাদের রেকগনাইজ করেনি। মানে যাকে বলে পার্টি টু পার্টি সম্পর্ক আমাদের সঙ্গে ছিল না চীনের পার্টি বা সোভিয়েত পার্টির। তখন এদের সঙ্গে সিপিআইয়ের সঙ্গে হচ্ছে সিপিআইসিউর, আর নকশালদের সঙ্গে হচ্ছে, যেটা সিপিআইএমএল হলো, তারপরে কয়েক ভাগ হলো, এদের সঙ্গে হচ্ছে চীনের পার্টি। তারপরে চীনের চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যান, এসব সেসব এগুলো আপনারা জানেন, আমি এমনিতে বলেছি, সেগুলো আমি ব্যাখ্যা করতে যাচ্ছি না, এসব হয় না। চীনের পার্টি তার সমালোচনা করলো যে তোমরা ভুল করতে যাচ্ছ, ওরা যারা দেখা করতে গেল ফিরে এসেছিলো, তারপরে এখানে বললো, তারপরে এখনও এসব কথা কেউ বলে না। এখন তো মস্কো নেই, তো আর
কি বলে ওখান থেকে ডাইরেকশন দেওয়ার কেউ নেই। আর চীনের পার্টি বহুদিন আগেই তাদের লাইন চেঞ্জ করেছে, এই ভুল সংশোধন করা। এখন যে লাইন নিয়েছে সেটাও বিতর্কের কিছু বিষয় আছে, কিন্তু অতীতের কিছু ভুল ধারা সংশোধন করেছে। এবং এখানে কেউ আমাদের দেশে ভারতের পার্টি কি বলে সিপিআই বা সিপিআইএমএল বা আমাদের সঙ্গে ওই যে বিতর্কের যুগটা শেষ হয়েছে, তখন আমরা উভয় দিক থেকে আক্রান্ত হয়েছি। চীনের পার্টি মদত নিয়ে নকশাল্লা, আর সোভিয়েত পার্টির মদত নিয়ে, যেহেতু ইন্দিরা গান্ধীর সঙ্গে ওদের সম্পর্ক ভালো ছিল, সেই জরুরি অবস্থা থেকে আরম্ভ করে যত রকম আক্রমণ, আদাপ্রাসী সন্ত্রাস, দুই দিক থেকে আক্রান্ত হয়েছে, মতাদর্শগতভাবে আক্রান্ত হয়েছে। চীনের পার্টি দলিল লিখেছিল যে কি বলে রানিং ডগ অফ ইম্পেরিয়ালিজম, আমাদের নাম ধরে জ্যোতি বসু সুন্দরাইয়ের নাম ধরে, রানিং ডগ অফ ইম্পেরিয়ালিজম, সাম্রাজ্যবাদের কি কুত্তা, মানে কি আর কি, আর একটা রানিংটার বাংলা আমি ঠিক বলতে পারছি না, যাই হোক একটা এই হচ্ছে এইসব। তো কাজে আমরা কিন্তু এই অবস্থানের পার্থক্য, মতাদর্শগত অবস্থান, সেখানে আমরা কোথাও মাথা বিক্রি করে দিই। সেই বর্ধমান প্লেনামে মতাদর্শগত প্রশ্নে আমরা যখন নিষ্পত্তি করেছি তখন থেকে আরম্ভ করে তারপরে এই আমাদের শেষ কোজিকোড কী বলে পার্টি কংগ্রেসে আমাদের মতাদর্শগত দলিল, সমাজতন্ত্র ভেঙে যাওয়ার পর চীনের মডেল কি চীনে যা হচ্ছে সেটা আছে, সোভিয়েত ইউনিয়নে কি হয়েছিল বা বিশ্ব পূর্ব ইউরোপের দেশে কি হয়েছিল, সেগুলো আমাদের অবস্থানগুলো খেয়াল রাখতে হবে। এবং সেই দিক থেকে হয়তো সেই অবস্থানগুলো যেরকম যেরকম পরিস্থিতি পরিবর্তন হয়েছে, সেজন্য আমাদের সময় সময় আমাদের এই মতাদর্শগত দলিলগুলো অবস্থান গ্রহণ করেছে। একটা কথা খালি খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমরা আমাদের পার্টির জন্মলগ্ন থেকে যে চারটে প্রধান দ্বন্দ্বের কথা বলে এসেছি এবং তার মধ্যে আন্তঃসম্পর্ক, সারা দুনিয়ার কমিউনিস্টরা যা করে থাকে, সেটা সিপিআই সিপিআইএম এর মধ্যে কোনো পার্থক্য ছিল, সিপিআইএমএল এদের সঙ্গে কোনো পার্থক্য ছিল তা না। চারটে প্রধান দ্বন্দ্ব সবাই এক বলে। এক, যে সমাজতন্ত্রের সঙ্গে সাম্রাজ্যবাদের দ্বন্দ্ব, এটা হচ্ছে কেন্দ্রীয় দ্বন্দ্ব, যে দ্বন্দ্ব নিষ্পত্তি হলে বাকি সবগুলো দ্বন্দ্বের নিষ্পত্তি হয়ে যায় সেইটা। তারপরে সাম্রাজ্যবাদী শিবিরের মধ্যেকার অন্তর্দ্বন্দ্ব, ইন্টার ইম্পেরিয়ালিস্ট কন্ট্রাডিকশন, সাম্রাজ্যবাদের সঙ্গে উন্নয়নশীল আগেকার উপনিবেশ, এখন উন্নয়নশীল, আগে তৃতীয় বিশ্ব বলা হতো, সেই দেশগুলির যে সংঘাত, যে দ্বন্দ্ব, এবং সারা দুনিয়া জুড়ে পুঁজির সঙ্গে শ্রমের যে দ্বন্দ্ব। এই চারটি ফোর ফান্ডামেন্টাল কন্ট্রাডিকশন, এই নিয়ে বিরাট কিছু ছিল না। কিন্তু কেন্দ্রীয় দ্বন্দ্ব কি আর দ্বন্দ্বের কেন্দ্রবিন্দু কি, এই নিয়ে বিরাট বর্ধমান প্লেনামে দলিল যে কেউ পড়বেন 68 সালে কেন সিপিআইএমএল বলে আল্লাহ গঠিত হলো, ওরা নতুন প্রোগ্রাম দিল, তার সঙ্গে বিতর্ক, আন্ধ্র কমরেডদের যে চিঠি, এইসব এগুলো লিপিবদ্ধ আছে। কিন্তু আমরা মনে করি যে এই অবস্থানটা এখনো প্রযোজ্য, যে কেন্দ্রীয় দ্বন্দ্ব হচ্ছে বিশ্বের এখনো সাম্রাজ্যবাদ বনাম সমাজতন্ত্র, এটা হচ্ছে কেন্দ্রীয় দ্বন্দ্ব। সাম্রাজ্যবাদের সঙ্গে সমাজতন্ত্রের দ্বন্দ্ব যদি নিষ্পত্তি হয়ে যায়, বাকি দ্বন্দ্বগুলো আপনা আপনি নিষ্পত্তি হয়ে যায়। সাম্রাজ্যবাদী শিবিরের মধ্যেকার দ্বন্দ্ব থাকে না, সাম্রাজ্যবাদের সঙ্গে তৃতীয় বিশ্বের দ্বন্দ্ব থাকে না, এবং পুঁজির সঙ্গে কি বলে তার যে রক্ষাকর্তা সাম্রাজ্যবাদ বর্তমান পুঁজিবাদের, তার সঙ্গে দ্বন্দ্ব থাকে না, সেগুলো নিষ্পত্তি হয়ে যায়। কিন্তু এটা দীর্ঘকাল পর্বের ব্যাপার, এটা ওই রকম শর্টকাট পলিসি না, যেরকম অনেকে মনে করেছিল বা যেরকম এখনও হয়তো কেউ কেউ মনে করে। এটা দীর্ঘকাল পর্ব জুড়ে এই সংগ্রাম চলবে। এটা একটা মৌলিক পরিবর্তন যা মানুষকে তৈরি করতে হবে, সমাজতন্ত্র, কঠিন চ্যালেঞ্জ ইত্যাদি। এটা আমি শেষ করতে চাই এই কথাটা এই বলে যে এটা বলছি এই কারণে যে যখন আমরা বলছি যে দ্বন্দ্বের কেন্দ্রীয় দ্বন্দ্ব, আপনি 68 সালে বর্ধমান প্ল্যানের কথায় যাচ্ছি, এর থেকে এখনও তাই বলি, সেই জন্য যখন দ্বন্দ্বের কেন্দ্রবিন্দু বদলায়, কেন্দ্রীয় দ্বন্দ্ব পুরো বিপ্লবের স্তর জুড়ে অপরিবর্তিত থাকে। অর্থাৎ প্রথম নভেম্বর বিপ্লব থেকে আরম্ভ করে বিশ্ব সমাজতান্ত্রিক বিপ্লব পর্যন্ত কেন্দ্রীয় দ্বন্দ্ব অপরিবর্তিত থাকে, সমাজতন্ত্রের সঙ্গে সাম্রাজ্যবাদের দ্বন্দ্ব। যখন সাম্রাজ্যবাদের সঙ্গে সমাজতন্ত্র দ্বন্দ্ব থাকবে না, তখন কেন্দ্রীয় আর বাকি দ্বন্দ্বগুলো থাকবে না, সেই জন্য ওইটা কেন্দ্রীয় দ্বন্দ্ব। বাকি যে চারটা দ্বন্দ্বের মধ্যে কোনো কোনো দ্বন্দ্ব কোনো সময়ে এত তীব্র হয় যে তাৎক্ষণিক সমাধান দাবি করে, সামনে এসে পড়ে, সেইটাকে দ্বন্দ্বের কেন্দ্রবিন্দু বলা হয়। ফোকাল কন্ট্রাডিকশন, ফোকাল পয়েন্ট, এসব নানা ভাষা আছে,
দ্বন্দ্বের কেন্দ্রবিন্দু বলি আমরা এখানে বাংলায়, সেই কেন্দ্রবিন্দু সেটা সেটা হচ্ছে কোনো সময় সামনে এসে পড়ে। প্রথম বিশ্বযুদ্ধের সময় আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্দ্ব সেটাই সামনে এসে পড়েছিল সব দ্বন্দ্বের সামনে, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেইটাই, কিন্তু সোভিয়েত ইউনিয়ন আক্রান্ত হওয়ার পরে সমাজতন্ত্রের সঙ্গে এই সাম্রাজ্যবাদের দ্বন্দ্বটা সামনে এসে পড়ে। তারপরে সেকেন্ড ফ্রন্ট হলো, সেটা আলাদা ব্যাপার। সুতরাং পৃথিবীর পরিস্থিতি পরিবর্তনের সঙ্গে বা দেশের পরিস্থিতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে দ্বন্দ্বের যে কেন্দ্রবিন্দু সেটা বদলায়। আমাদের স্বাধীনতার আগে সাম্রাজ্যবাদ, ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সমস্ত অংশের মানুষের যে সংযুক্ত সাধারণ মোর্চা সেটাই ছিল প্রধান কৌশল, কারণ সেটাই ছিল ভারতীয় জনগণের সঙ্গে সাম্রাজ্যবাদের দ্বন্দ্ব। কিন্তু যখন স্বাধীনতার পরে তারপরে ওইটা এই যে তথাকথিত সমস্ত এর মোর্চা, এটার কোনো কার্যকারী থাকলো না দ্বিতীয় কংগ্রেসের থিসিস বাদ দিলে। সেই জন্যে এখন কোনটা আন্তর্জাতিক স্তরে কেন্দ্রীয় দ্বন্দ্ব আর কোনটা কেন্দ্রবিন্দু, কেন্দ্রীয় দ্বন্দ্ব পরিবর্তন, কিন্তু কেন্দ্রবিন্দুটা যেহেতু পরিবর্তনশীল সেটা সময়ে সময়ে ঠিক করতে হয় যে এখন এখন এই মুহূর্তে কি আন্তর্জাতিক স্তরে কি। সেজন্য আমি আপনাদের এখন ওই প্রশ্নে, কেন্দ্রবিন্দুর প্রশ্নে যাচ্ছি না, কিন্তু বিতর্কটা তখন থেকে এই যে সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি মনে করতো দ্বন্দ্ব মানে কার্যত একটাই দ্বন্দ্ব, সেটা কেন্দ্রীয় দ্বন্দ্ব, দ্বন্দ্বে কিন্তু সোভিয়েত ইউনিয়ন এবং সাম্রাজ্যবাদ, এই মানে এইটা হচ্ছে মোটামুটি ব্যাপার আর কি, সমাজতন্ত্র বনাম। আর বাকি যখন ভিয়েতনাম লড়াই করছে স্বাধীনতার জন্যে, তখন যখন ভিয়েতনাম হচ্ছে একটা সারা বিশ্বের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে দ্বন্দ্বের, তখন সেটা যে দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতে চলে এসছে এটা মানতে অস্বীকার করা। এবং ভিয়েতনামের পার্টি তখন ইউনাইটেড অ্যাকশনের কথা বলেছিল, ওরা একমত হয়নি, সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি। চীনের পার্টিও আছে সমস্যা, যাই হোক আমি এইসব কথা যেতে পারছি না। কিন্তু এখনো এটা কেন্দ্রীয় দ্বন্দ্ব হচ্ছে সমাজতন্ত্রের সঙ্গে সাম্রাজ্যবাদের দ্বন্দ্ব। আমেরিকা সাম্রাজ্যবাদ সারা দুনিয়ার শান্তিকামী মুক্তিকামী মানুষের পয়লা নম্বর শত্রু। তার আগে ব্রিটিশ সাম্রাজ্যবাদ ছিল, এখন কিন্তু এই সাম্রাজ্যবাদ, তার সঙ্গে সমাজতন্ত্রের দ্বন্দ্ব, সমাজতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলোর সঙ্গে দ্বন্দ্ব, তার মধ্যে বৃহত্তম রাষ্ট্রের সঙ্গে চীনের সমাজতন্ত্র, তাদের যাই দুর্বলতা থাক না কেন তার সঙ্গে দ্বন্দ্ব। এইটা হচ্ছে কেন্দ্রীয় দ্বন্দ্ব, এখনও আছে এবং এখনও তা বহিঃপ্রকাশ ঘটছে। এবং সেখানে আমাদের অবস্থান অবশ্যই, আমাদের জাতীয়তাবাদী অবস্থান হচ্ছে সাম্রাজ্যবাদ বিরোধী। জাতীয়তাবাদ মানে হচ্ছে সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদের বিরুদ্ধে মুক্তির লড়াই। সেই জন্যে আমরা, আমাদের ন্যাশনালিজম ইন্টারন্যাশনালিজমের পার্থক্য নেই। সেই জন্যে কোথাও কখনো কিছু গোলমাল দেখা দিলে, যেটা এমবি ভালো করে বলতেন ওই স্টালিনের সঙ্গে ডিসকাশন থেকে, যে কিছু বুঝতে পারছো না, ভীষণ কনফিউশন হচ্ছে, কোথায় দাঁড়াবে ঠিক করতে পারছো না, তখন মোটামুটি দেখবে যে আমেরিকার সাম্রাজ্যবাদ কোনখানে দাঁড়িয়ে আছে। আমেরিকার সাম্রাজ্যবাদ যেখানে দাঁড়িয়ে আছে তার উল্টো দিকে দাঁড়িয়ে পড়বে, তাহলে মোটামুটি ঠিক থাকবে যদি কিছু বুঝতে না পারছো। এটা সহজ ব্যাপার, এটা অন্যান্য ক্ষেত্রেও আপনি বুঝবেন যে তাহলে অন্তপক্ষে বিজেপির দিকে দাঁড়িয়ে পড়বেন না বা তৃণমূলের দিকে দাঁড়িয়ে পড়বেন না, আমি বলছি আর কি, এটা সাধারণত মতাদর্শ অবস্থা। সুতরাং এটা খেয়াল রেখেই আমাদের অবস্থান, আমি বলেছি কাউকে আমরা মাথার বন্ধক দিইনি, বিক্রি করি না। আমরা যা মনে করছি চীনের সমালোচনা করেছি। যেমন ভিয়েতনামের সঙ্গে চীনের যুদ্ধ হলো, চীন দুটো সমাজতান্ত্রিক দেশ, আর চীন বলছিল টিচ ইউ এ লেসন, আমি তোমাকে শিক্ষা দেব। আমাদের তখন সারা ভারত কিষাণ সভার রজত জয়ন্তী সম্মেলন চলছিল, আমরা তখন কী বলে ওখানে ওই বেনারসে, উত্তরপ্রদেশে, ওইখানে বাসবপূর্ণায় রেজলিউশন মুভ করলেন ঠিক সেই সময়টায় কিষাণ সভা কনফারেন্সে। কিন্তু তখন ঘটনা ঘটছে যখন ওই রেজলিউশন মুভ করতে গিয়েই বললেন যে হু আর ইউ টু টিচ দেম এ লেসন। চীনকে বলা হয় যে তুমি কে, তুমি কিসের জন্যে ভিয়েতনামকে শিক্ষা দিতে যাবে, কে তুমি শিক্ষা দেওয়ার। আমরা কড়া ভাষায় সমালোচনা করেছি। থেকে আরম্ভ করে আমি বলছি না, অরুণাচল প্রদেশে আমাদের ভারতের সীমান্তনে চীনের অবস্থান আমরা সমর্থন করিনি, এরকম অনেকগুলো বিষয় আছে যা সমর্থন আমরা করিনি, বা চীনের সমাজতন্ত্র নিয়ে আমাদের কিছু প্রশ্ন আছে। কিন্তু সামাজিক সাম্রাজ্যবাদ, এই যে তত্ত্ব চীনের পার্টি একসময় বের করেছিল, এখন চীনের বিরুদ্ধে কেউ কেউ ওই তত্ত্ব বের করেছে, আমরা তখনও স্বীকার করিনি আর এখনও স্বীকার করিনি। সমাজতন্ত্র সোভিয়েত ইউনিয়নে যখন, তখন তাকে সামাজিক সাম্রাজ্যবাদ এবং
তা আমেরিকা সাম্রাজ্যবাদের চাইতেও বড় শত্রু, সেই থিসিস আবার ঘুরে ফিরে এখন অনেক বিপ্লবী, প্রতি বিপ্লবী, অতি বাম, অতি ডান, এইসব যারা বলছে, আমরা তার বিরুদ্ধে। কিন্তু আমাদের অবস্থান আমরা পরিস্থিতি থেকে ঠিক করব, যা আমি আগে বললাম, সেই তার ভিত্তিতেই আমরা ঠিক করব। এইটাই হচ্ছে আমাদের বর্তমান মতাদর্শগত অবস্থান এবং তার ঐতিহাসিক প্রেক্ষাপট, যা ভিত্তিতে এটা বিচার করতে হবে। আপনাদের ধন্যবাদ। আমি দুঃখিত, আমি সময় বেশি নিয়েছি।